এই ইনস্টাগ্রাম হ্যাক হয়ে গেলে কি করব? ব্যাংক ফ্রড। এই ব্যাংক ফ্রডটা কিভাবে বুঝবো ফ্রড হচ্ছে, বাঁচবো কিভাবে? আধার কার্ড, এটা তথ্য কি সিকিউর? এআই দিয়ে যে আমাদের ঠকানো চালু হয়েছে, এই বিষয়টা নিয়ে যদি একটু বলো। গুগল কি এই ডেটা নিয়ে বিজনেস করে? হোয়াটসঅ্যাপে যে বলে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। আমাদের দেশে সত্যি কথা বলতে সময় আর ডেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। হ্যাঁ, আমাদের মানে প্রাইভেসি ইজ আ মিথ, এটা আমরা মোটামুটি অ্যাকসেপ্ট করে নিয়েছি। ওভার দ্য ফোন কেউ যদি কোনো নাম্বার চায়, ক্যান্সেলেশন কোড দাও, এই দাও সেই দাও, কোনো নাম্বার ওভার দ্য ফোন বলা উচিত না। মাইক্রোসফট শুনছে, ফেসবুক শুনছে, ক্রোম শুনছে, গুগল শুনছে, সবাই শুনছে ফর কোয়ালিটি পারপাস। তোমার কাছ থেকে আমরা কিছু ফিডব্যাক নেই, তার মধ্যেই ঢুকে গেল তোমার কথা শুনে। আমরা তো ওকে বলে দিই, সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম যদি পাল্টে দেয়, ওরা দেশে কিং মেকার হয়ে যেতে পারে। ডিজিটাল মিডিয়া এখন অব্দি ডিজিটাল মিডিয়া আছে, কোনো ডিজিটাল মাফিয়া হয়নি। সুপ্রিম কোর্ট কিন্তু বলা আছে যে কোনো প্রাইভেট কোম্পানি আধার কার্ড চাইতে পারে না, আরবিআইয়ের পারমিশন ছাড়া কেউ লোন দিতে পারে না। তো এগুলো সমস্ত হচ্ছে স্ক্যামার, তো এগুলো কন্ট্রোল বাই চাইনিজ অর্গানাইজড ক্রাইম। হচ্ছে ফেসবুকে যে সমস্ত অ্যাডগুলো পড়ে, সেগুলো যদি খুব মানে মনে হয় দারুণ বা কোনো অফার, তাহলে 99% স্ক্যাম। হ্যাঁ, আপনাকে কিন্তু কালকে আমি তুলে দেবো, আপনাকে আর 24 ঘন্টা টাইম দিচ্ছি। আমি তোমাকে বলছি, মানুষ মানে সুইসাইড করেছে, মানুষ 70 লাখ টাকা দিয়ে দিয়েছে, এরকম সিচুয়েশান আমি দেখেছি চোখের সামনে। তো স্কুলের বাবা মাদের ফোন করে বলছে আপনার বাচ্চা আমাদের থানায় এখন জমা আছে, ড্রাগস নিয়ে ধরা পড়েছে, ওর পকেটে ড্রাগস পাওয়া গেছে, তো আমরা ধরে নিয়ে এসেছি। একদম বাচ্চার ভয়েসে কথা বলি। টেলিগ্রাম চ্যানেলটা সবচেয়ে খতরনাক চ্যানেল। এই চ্যানেলটা কোনো ল এনফোর্সমেন্টের সঙ্গে ডেটা ঠিকমতো শেয়ার করে না। এই ডিজিটাল অ্যারেস্ট আর এই ক্রিপ্টোকারেন্সি ফ্রডে এখন অব্দি হাইয়েস্ট আমি দেখেছি 7 কোটি টাকা অব্দি গেছে। মানুষ জমি বিক্রি করে টাকা দিয়েছে, ইনভেস্ট করেছি, এবং অল মানি গন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আজকে আমার সঙ্গে এমন একজন মানুষ এসে উপস্থিত হয়েছেন যিনি অত্যন্ত প্রাজ্ঞ, সেই সঙ্গে সঙ্গে তার যে স্কিলটা বা যে স্ফিয়ারে তিনি কাজ করেন সেটা আমাদের দৈনন্দিন জীবনে দিন যত এগোচ্ছে, সময় যত এগোচ্ছে, তত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। আমার সঙ্গে রয়েছেন আজকে সন্দীপদা। সন্দীপদা, ওয়েলকাম টু দ্য শো। আর নমস্কারের মধ্যে যাচ্ছি না, বুঝতে পেরেছো? আমরা একটু আড্ডা মারি বড়। একদম। আমাদের প্রত্যেকের জীবনে এখন কয়েকটা জিনিস আমাদের অজান্তেই আমাদের নিয়ন্ত্রণ করে। তার মধ্যে একটা হচ্ছে আমার হ্যান্ডেল ডিভাইস, আমার ফোন। আমার ঠিকুজি কুলুজি সমস্ত কিছু আমার ফোনে রয়েছে। এর মধ্যে তুমি আমাকে প্রথমে বলো, গুগল আমার কাছ থেকে আমার অজান্তে অনেকগুলো পারমিশন নিয়ে নেয় যখনই কিছু ডাউনলোড করি, বা গুগল ব্যবহার করতে গেলেও আমার লোকেশন হিস্ট্রি হ্যান ত্যান ম্যান, আমরাও তো অ্যালাউ ইয়েস 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 করতে করতে যাই। গুগল কি এই ডেটা নিয়ে বিজনেস করে? দেখো, আমাদের জগতে না একটা খুব সুন্দর কথা আছে, when you are using a product for free then you are the product. You are the product. তো আমরা সবই ফ্রিতে ব্যবহার করব, কিছুই দেব না, তো সেটা তো হয় না। তো আমাদের এখানে যেটা আমরা কারেন্সি ইউজ করছি, এটা হচ্ছে আমাদের সময় এবং আমাদের ডেটা, রাইট? আমরা যখনই এই যে জিমেল বলো বা যাই ব্যবহার করি না কেন, আলটিমেটলি আমাদের কাছ থেকে কিছু তথ্য, মেটা ডেটা কিন্তু তুলে নেয়। হোয়াট ইজ মেটা ডেটা? ডেটা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আজকে হোয়াটসঅ্যাপ কিন্তু জানে আমি ঠিক কটায় উঠি, কটায় ঘুমাই, রাইট? কারণ আমি তো তাকাচ্ছি, আমাকে তো লাস্ট কখন অনলাইন দেখাচ্ছে, তাই না? তো ইনফ্যাক্ট আইফোন আমার ফিঙ্গারপ্রিন্ট জানে, রাইট? আর এই ফিঙ্গারপ্রিন্ট এমন একটা পাসওয়ার্ড যেটা আমি জীবনেও চেঞ্জ করতে পারবো না, রাইট? লাইফ লং পাসওয়ার্ড, হ্যাঁ, আনচেঞ্জেবল। তো এই যে তথ্যগুলো আমরা না জেনেই তুলে দিচ্ছি। আমি একটা এক্সাম্পল দিই, আর একটা জিমেল। আমার জিমেলের ধরলাম 1 বিলিয়ন ইউজার আছে। এবার একটা যে কোনো লোককে ও 15 জিবি যেটা দিচ্ছে, তো আমার জিমেলে যদি 1 বিলিয়ন ইউজার থাকে, তাহলে 15 বিলিয়ন আমার হার্ড ডিস্কের দরকার পড়বে। তো এতগুলো হার্ড ডিস্কের তো দাম আছে, তো হার্ড ডিস্কগুলো পাচ্ছে কোথায়, কে ওর খরচা দিচ্ছে, তাই না? ওই হার্ড ডিস্ক রাখতে গেলে যেমন একটা ক্যামেরা এখানে ঠান্ডা রাখতে গেলে এসি লাগবে, তো অতগুলো হার্ড ডিস্ক করতে গেলে তো এসি লাগবে, জায়গা লাগবে, র্যাক লাগবে, ওর খরচা কে দেয়? তো কোথাও তো কিছু আমার থেকে নিচ্ছে, নিয়ে সার্ভিসটা দিচ্ছে। আগেকার দিনে যখন ছিল, আমরা দেখতাম টিভি দেখতে গেলে আমরা তো টিভি চালিয়ে দিতাম,
আমরা তো টাকা দিতাম না, অ্যান্টেনাটা ঘুরিয়ে দিতাম, টিভি চলে আসতো। টাকা কে দিত? স্পন্সর্স। কেন দিত? স্পন্সর্স আমাদের কাছ থেকে কী নিত? আমাদের সময়। আমরা যদি সময় দেওয়া বন্ধ করে দিতাম, টিভি চ্যানেল সব বন্ধ হয়ে যেত, রাইট? সো আমাদের কারেন্সি হচ্ছে আমাদের সময় আর আমাদের ডেটা। এই দুটো যদি আমরা বন্ধ করে দিই, আমাদের ফ্রি পাওয়াও বন্ধ হয়ে যাবে। সুতরাং আমাদের দেখতে হবে যে আমরা সময় নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা আছে কি, আমাদের কোনো ডেটা নিয়ে মাথা ব্যথা আছে। আমাদের দেশে সত্যি কথা বলতে সময় আর ডেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। হ্যাঁ, আমাদের মানে প্রাইভেসি ইজ আ মিথ, এটা আমরা মোটামুটি অ্যাকসেপ্ট করে নিয়েছি, এবং তার বদলে যদি কিছু পাওয়া যায়, উই আর ভেরি হ্যাপি, উই আর ভেরি হ্যাপি টু গিভ। সমস্যা নেই এটা নিয়ে। মাঝখানে একটা গন্ডগোল করেছিল অনেক কাল আগে, হোয়াটসঅ্যাপ, আমার মনে হয় হোয়াটসঅ্যাপই করেছিল। হোয়াটসঅ্যাপ বলেছিল যে তোমাদের ডেটাগুলো আমরা নিচ্ছি, পাবলিকলি বলেছিল, এবং তোমার যদি পছন্দ না হয় চলে যাও। তো সেটা নিয়ে পারমিশন চাইছিল সেটার জন্য। হ্যাঁ, পারমিশন চাইলেও ঠিক আছে, এটা খুব একটা রুডলি বলেছিল যে ইফ ইউ না পোষায় চলে যাও, পোষালে থাকো। তখন একটু লোকের অভিমান লেগেছিল, তখন এটা নিয়ে একটু হইচই হয়েছিল, প্রচন্ড হইচই, হ্যাঁ, এটা চেঁচামেচি হয়েছিল। কিন্তু আদারওয়াইজ যদি ভদ্রভাবে বলে যে ডেটা নেবো, তখন খুশি মনেই দিয়ে দেয় লোকজন, অসুবিধা হয় না। হ্যাঁ, মানে কিন্তু আসলে রিয়েলাইজ করতে পারে না বোধহয় কি কি দিয়ে ফেলছে। ডেটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। আর আমাদের দেশে কি ছিল আগে, তো ঠাকুমা পিসিমা জেঠিমা সবাই সবক্ষণ নাক পুরো হাড়ির মধ্যে ঢুকে থাকতো, আমরা ওইটাতেই অভ্যস্ত হয়ে গেছি। হোয়াটসঅ্যাপে যে বলে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, হ্যাঁ, এন্ড টু এন্ড এনক্রিপশন মানে হচ্ছে মাঝখানে কেউ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি যে কথা বলছি এই কথাটা আমার ওয়ালের বাইরে বেরোচ্ছে না, কিন্তু আমি যদি এখান থেকে চেঁচিয়ে একটা পাশের বাড়িতে কোনো কথা বলি, তাহলে আমার আশেপাশে সবাই কিন্তু মাঝখান থেকে শুনতে পাবে যে কী কথা বললাম। এবার আমি যখন কোনো টেলিফোনে কথা বলছি, ও টেলিফোনের তারের মধ্যে দিয়ে কথাটা যাচ্ছে, আমার পাড়া প্রতিবেশীরা কেউ শুনতে পাচ্ছে না, কারণ কথাটা এখানে লাউড, ওদিকে লাউড, মাঝখানে কিন্তু লাউড না। কিন্তু মাঝখানে যদি কেউ ট্যাপ করে নেয়, তাহলে কথাটা যখন যাবে ও মাঝখান থেকে শুনতে পারবে। এই মাঝখানে ট্যাপটা করাটাকে বলে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। হ্যাঁ, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, ওকে, রাইট। এইটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। তো ইন্টারনেটে যাবতীয় যা তথ্য পাস করছে, যে কোনো লোক মাঝখান থেকে শুনতে পারে। তা শোনাটা বন্ধ কি করে করব? আমি এনক্রিপ্ট করে দেবো, যেটাকে ভিপিএন দিয়ে করে, যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বলে, ভিপিএন সার্ভিস ইউজ করো, কেউ তোমার শুনতে পারবে না। তো ম্যাক্সিমাম এখন কোম্পানিগুলো ওয়ার্ক ফ্রম হোম করা শুরু করেছে, তারা কি করেছে, ভিপিএন দিয়ে দিয়েছে। তার মানে আমি এবং কোম্পানি যখন কোনো কনফিডেন্সিয়াল কাজ করছি, মাঝখানে কেউ এরকম ঢুকতে পারছে না, কারণ একটা সিকিউর টানেল তৈরি হচ্ছে, ওটা ব্রেক করা যাবে না। ও ব্রেক করলেও কিছু ধরতে পারবে না। তো এই যে আমরা ইন্টারনেটে যে কাজকর্মগুলো করছি, এগুলো কিন্তু যে কোনো সময় এরকম ম্যান ইন দ্য মিডল অ্যাটাক হয়ে বেরিয়ে যেতে পারে। সেটা এইবার এই তথ্য এন্ড টু এন্ড এনক্রিপশন যেটা বলছে, এবার কি করছে, যখন তথ্যটা যাচ্ছে ও এনক্রিপ্ট করে দিচ্ছে। এবার মাঝখানে তুমি যদি নাও, তুমি ওই গার্বেজ পাবে, কিছুই পাবে না, যতক্ষণ না ওই দিকে পৌঁছে ওটাকে আবার ডিক্রিপ্ট করা হচ্ছে। ইট ডাজন্ট মেক এনি মিনিং, রাইট। সো এইটাই হচ্ছে পুরো টেকনোলজি। কিন্তু তাই বলে কি হ্যাক হয় না? অবশ্যই হয়। হ্যাঁ, কেন হয় হবে না বলছি, মানে হয় কি হয় না এটা আমি বলছি। গভর্নমেন্ট যদি চায় সে করতে পারে। কেন? গভর্নমেন্ট কখনোই এমন কোনো এনক্রিপশন অ্যালাউ করবে না যেটার কি ওর কাছে নেই, তাহলে তো টেরোরিস্ট অ্যাক্টিভিটি বেড়ে যাবে। এটা একটা সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের যে ব্ল্যাকবেরি ছিল, ব্ল্যাকবেরির যে মেসেজিং সিস্টেম, কারেক্ট, সেইটা কিন্তু ওরা বলেছিল আমরা দেবো না। না দেওয়াতে ইন্ডিয়ান গভর্নমেন্ট ধমকি দিয়েছিল যে তোমাকে আমরা এখানে ব্যবসায়ী করতে দেবো না, এবং তারপরে কিন্তু ওরা দিতে বাধ্য হয়েছে। কেন বাধ্য হয়েছে? কালকে যদি এরকম এমন কোনো এনক্রিপশন থাকে যেটা গভর্নমেন্ট ভাঙতে পারবে না, তাহলে কিন্তু ওইটাকে টেররিস্টরা ব্যবহার করা শুরু করে দেবে, সেটা ক্রিমিনালরা ব্যবহার করা শুরু করে দেবে, গভর্নমেন্টের পক্ষে সামলানোই মুশকিল হয়ে যাবে। সুতরাং গভর্নমেন্ট যদি চায় করতে পারে। দেশে 7টা কি 12টা অর্গানাইজেশনকে লাইসেন্স টু হ্যাক দেওয়া আছে। আচ্ছা, লাইসেন্স টু হ্যাক, তার মানে দিল্লি পুলিশ, দে হ্যাভ আ লাইসেন্স টু হ্যাক। ও তাই নাকি? ইয়েস। আচ্ছা, বাকি আর 11টার আমি নাম আমাকে চেক করতে হবে। তো এরকম কিন্তু বেশ কয়েকটা সংস্থা আছে যারা কিন্তু হ্যাক করতে পারে, বাট অবভিয়াসলি যদি কিছু দরকার পড়ে ওদের হোম মিনিস্ট্রির পারমিশন নিতে হয়। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু দে ক্যান ডু ইট। আর যদি মনে করেন ন্যাশনাল সিকিউরিটি, তাহলেও কিন্তু এটা করতে পারে। এবার তুমি যদি ভাবো যে
হোয়াটসঅ্যাপে আমি জাস্ট কথা বলছি বা করছি, হ্যাঁ, তো নর্মাল লোক পারবে না, কিন্তু যার দরকার সে পেরে যাবে। আচ্ছা, এখন তো নানান ধরনের অনলাইন গেমও খেলছে লোকজন, এবং গেম খেলতে খেলতে কথা বলছে, এবং আমি শুনেছি যে অনেক সময় এই গেম খেলতে খেলতেও ওই গেম খেলার নাম করে নিজেদের মধ্যে মেসেজ পাস হয়ে যাচ্ছে, এবং টেররিস্টরা বলো বা যারা কোনো ক্রাইম করতে চাইছে তাদের ইদানিং কমিউনিকেশনের এটাও একটা ওয়ে হয়ে গেছে। তো সেটাও কি এই এই যারা যারা লাইসেন্স টু হ্যাক তারা হ্যাক করতে পারে? আমাদের দেশে কতগুলো ডিপার্টমেন্ট আছে যাদের কাজ হচ্ছে ইন্টারসেপ্ট করা, বিভিন্ন ধরনের মেসেজ ইন্টারসেপ্ট করা। কারণ মেসেজ ইন্টারসেপ্ট যদি না করে দেশের মানে কমপ্লিট কেওস শুরু হয়ে যাবে, ক্রাইম বেড়ে যাবে, টেররিস্ট অ্যাক্টিভিটি বেড়ে যাবে। প্রত্যেক পাড়ার মোড়ে মোড়ে তো বোম ব্লাস্ট হচ্ছে না, হ্যাঁ, বা প্রত্যেকটা দিন তো ব্যাংক ডাকাতি বা এরকম কিছু হচ্ছে না। তার কারণ হচ্ছে 90% কেসেই কিন্তু ওরা ব্যাপারটা আগে থেকে অ্যান্টিসিপেট করে ডিফিউজ করে দেয়। তো এই ইন্টারসেপ্টিং যেগুলো আছে তারা কিন্তু বিভিন্ন চ্যানেলে বসে আছে। এবার এদের কাছে অনেক ঝামেলা আছে। কীরকম? আজকে কোডে কথা হচ্ছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা হচ্ছে, কেউ হিন্দি, বাংলা, আবার ইংরেজি যদিও কথা হয়, সেই ইংরেজির যা মানে যা ভাষা এবং যা মানে যা সেন্টেন্স, যা এই স্পেলিং ইউজ করে, তো নর্মাল ইংলিশ শেক্সপিয়ার বুঝতে পারবে না। তো এইবার সেইটাকে ডিকোড করে, সেইটাকে বুঝে অ্যান্টিসিপেট করে ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে যাওয়াটা কিন্তু বেশ চ্যালেঞ্জেবল। তার জন্যে কিন্তু হিউজ একটা মানে ওয়ার্কফোর্স এর পেছনে কিন্তু কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছে। তো গেমের মধ্যে বসে করুক, সেটার থেকেও বেশি ভয়ঙ্কর হচ্ছে এমন কিছু সফটওয়্যার আছে, আমার একটা নাম বলছি, গোটেনা, GOTENNA। এটা হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। এই একটা গোটেনা একটা এরকম টাইপের একটা পেন ড্রাইভের মতো। তো ওই পেন ড্রাইভটা যদি আমার এবং ওনাদের কাছে থাকে, তাহলে কি হবে, এই দুটোর মধ্যে কমিউনিকেশন হবে উইদাউট ইন্টারনেট, উইদাউট টেলিকম। It's almost like a walkie-talkie, right? But it has like প্রায় অলমোস্ট যদি ফাঁকা রেঞ্জে পায় 10 কিলোমিটার অবধি রেঞ্জ ওরা তুলে নেবে। বাপ রে বাপ! এবং শহরের মধ্যে প্রায় 1 কিলোমিটার রেঞ্জ অবধি তুলে নেবে। সাংঘাতিক। হ্যাঁ, এবং যদি এরকম পরপর কয়েকটা করা যায়, তাহলে কিন্তু একটা এরকম নেটওয়ার্ক তৈরি করা যায়। তো এই সবগুলো নিয়ে না এদের খুব টেনশন আছে, কারণ এই জিনিসগুলো তো র্যাডারের মধ্যেই নেই, কোনো নেটওয়ার্কে নেই, টেলিকমে নেই, ইন্টারনেট ইউজ করে না। তো এই ফ্রিকোয়েন্সিগুলোকে ধরা খুব ঝামেলা। তো এই জিনিসগুলোর পিছনে ওদের নিরন্তর খেটে যাচ্ছে, এবং এখন অবধি তো সাকসেসফুল, যার জন্য আমাদের খুব একটা সমস্যা, আমরা দিনকে দিন পড়ছি না। আইফোনের ফেস টাইম কি হ্যাক করা যায়? আইফোনের যারা ব্যবহার করে না তাদের খুব একটা মনে হয় আইফোন বোধহয় খুব সিকিউর। হ্যাঁ, আমি নিজে ব্যবহার করি। এবার পয়েন্ট হচ্ছে অ্যান্ড্রয়েডের থেকে আইফোন একটু বেশি সিকিউর, একটু বেশি সিকিউর। কিন্তু তার মানে এই নয় যে আইফোন কিনলে আমি একদম বুলেট প্রুফ সিকিউরিটি পেয়ে যাব। কেন? যত এখন ম্যালওয়্যার বা স্পাইওয়্যার বা যাই তৈরি হোক না কেন, সেগুলো আইফোনের জন্যেই তৈরি হয়। তার একটা অত্যন্ত ভালো উদাহরণ হচ্ছে পেগাসাস, রাইট? আমি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা এনকোয়ারি কমিটি বানিয়েছিলেন পেগাসাসের নিয়ে এনকোয়ারি করার জন্য, 9 মেম্বার কমিটি। তো আই ওয়াজ পার্ট অফ দ্যাট কমিটি। আচ্ছা। তো এর যে কি ভয়ঙ্কর ক্ষমতা, তখন আমরা একটু ইনভেস্টিগেট করার সময় আমরা দেখতে পেয়েছিলাম। পেগাসাস তো ইসরায়েলি সফটওয়্যার, কোম্পানিটা ইসরায়েলি কোম্পানি, এবং এই কোম্পানিটা বেসিক্যালি একদম মিলিটারি গ্রেড স্পাইওয়্যার তৈরি করে। পেগাসাসের সবচেয়ে মজা ছিল যে এটাকে দিয়ে কেউ যদি একটা মিসড কল দেয়, জাস্ট মিসড কল, তাহলেই ফোনটা হ্যাক হয়ে যাবে। হ্যাঁ, পুরো ফোনটা, এন্টায়ার কমপ্লিট ফোনটা হ্যাক হয়ে যাবে। ফোনটা এটাকে বলে জিরো ক্লিক, মানে কোনো ক্লিক নেই, মানে ফোনটা আমার পকেটে আছে, আমি টেরও পেলাম না কিছু, একটা মিস কল এলো, আমি ধরলামও না, কিন্তু ফোন হ্যাক হয়ে গেল। এবার ভালো দিকটা হচ্ছে যে এই সফটওয়্যারটার দাম প্রায় 8 থেকে 50 কোটি টাকার মতো। সুতরাং নর্মাল মানুষ যদি হয়, তার এগেনস্টে এটা কোনো খরচার কোনো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট নেই। তো যদি খুব হাই প্রোফাইল লোক হয়, যার পকেটে হয়তো 4,000, 5,000, 10,000 কোটি টাকা আছে,
তাকে যদি হ্যাক করতে হয় তাহলে তার মোবাইল নাম্বারটা জেনে গেলেই হ্যাক করে দেওয়া সম্ভব, যদি সেরকম কেউ তার পিছনে কেউ পড়ে যায়। আচ্ছা, ওই ধরো ধনী ব্যক্তিরা তো এই ধরনের প্রচুর এক্সপেন্সিভ ফোন টোন ব্যবহার করেন, তো আমাদের শিল্পপতিরা যে ধরো আম্বানিরা যে ফোন ব্যবহার করেন সেই ফোন কি পেগাসাস হ্যাক করতে পারবে? আম্বানির বা ফোন থেকেও বেশি ভয়ঙ্কর হচ্ছে পলিটিশিয়ানদের ফোন কি কেউ হ্যাক করতে পারবে? পলিটিশিয়ানদের ফোন বোধহয় হ্যাক হয় না, মানে পলিটিশিয়ানদের ফোন তো আড়ি পাতা নিয়েই যত ঝগড়া ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে। তার থেকেও একটা বড় কথা হচ্ছে, তুমি যখন ফোনটা একটা কনফিডেন্সিয়াল মিটিং করছো, এই ফোনটা আদৌ তোমার কথা শুনছে না কোনো গ্যারান্টি আছে? বিকজ সিরি, অ্যালেক্সা এগুলো সমস্ত তোমার ফোনের মধ্যে আছে। তুমি যদি গুগল করে দেখো, একটা খুব বড় নিউজ বেরিয়েছিল যে অ্যালেক্সা সিরি ইজ লিসেনিং টু ইউর বেড টাইম স্টোরিজ, হ্যাঁ, মানে অ্যাডাল্ট বেড টাইম স্টোরিজ। বুঝতে পেরেছি। তো এবং সেটা আবার এমন কাণ্ড হয়েছে, সেটা লিক হয়ে গেছে, কারণ ওরা যে কোনো সার্ভার থেকেই লিক হতে পারে। তো আমাদের সবসময় উচিত যখন আমরা কোনো কথা বলবো নর্মাল, মানে ফেস টু ফেস কনফিডেন্সিয়াল কথা, তখন ফোনগুলো চালু না রাখাই ভালো। অ্যালেক্সা, সিরি এরা তো কনস্ট্যান্ট শুনছে আমাদের কথা, রাইট? তুমি যখন কোনো কথা বলো ফোনে, দেখবে তারপরে অ্যাড চলে আসে, রাইট রাইট রাইট? তো এভরিবডি ইজ লিসেনিং টু ইউ। তো সেইখানটায় দাঁড়িয়ে ওইটাই আমি অবাক হয়ে গেছি অ্যাকচুয়ালি। আমরা বন্ধুরা একদিন খুব সম্ভবত এই হোলিল্যান্ডের আমরা একটা লেপেল মাইক নিয়ে কথা বলছিলাম, কোনটা ভালো কোনটা খারাপ। তারপর আমি ফেসবুক অন করেছি, দেখছি পর 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 অ্যাড এসে গেছে। তাহলে তো ঠিক বেটা শোনে, তার মানে সব শোনে, সব সবাই শোনে। মাইক্রোসফট শুনছে, ফেসবুক শুনছে, ক্রোম শুনছে, গুগল শুনছে, সবাই শুনছে। এটা আমি আটকাতে পারি না। হ্যাঁ, একটা মার্ক জুকারবার্গের ছবি আছে ইন্টারনেটে, তুমি দেখো ওই ছবিটাতে ও কী করেছে, ল্যাপটপের উপর একটা স্টিকার দিয়ে ক্যামেরাটা বন্ধ করেছে, করে মাইক্রোফোনটার ওখানে একটা অক্সিলারি কেবল দিয়েছে, দিয়ে কেবলটার তারটা কেটে দিয়েছে। তার মানে ডিফল্ট মাইক্রোফোন বন্ধ, অক্সিলারি মাইক্রোফোন বন্ধ, এই সমস্ত কাণ্ড কারখানা করে ও ব্যাপারটা বন্ধ করার চেষ্টা করেছে। কিন্তু হ্যাঁ, যদি তুমি ঠিক করে সেটিংগুলো করতে পারো, এই সেটিংগুলো ম্যাক্সিমাম ডিফল্ট সেটিং যেগুলো থাকে সেগুলো আমরা ওকে ওকে দিয়ে বেরিয়ে যাই, ওই সেটিংগুলোকে যদি ঠিকঠাক কনফিগার করা হয় অবশ্যই করা যায়। এবার ওরা কি বললো আমি শুনছি, ওরা কায়দা করে কীরকম, ফর কোয়ালিটি পারপাস তোমার কাছ থেকে আমরা কিছু ফিডব্যাক নেব, তার মধ্যেই ঢুকে গেল তোমার কথা শোনা। আমরা তো ওকে বলে দিই হ্যাঁ কোয়ালিটি, আমাদের ভালো এক্সপিরিয়েন্স হবে, ঠিকঠাক জিনিস দেখাবে। সবসময় এই কোয়ালিটি পারপাস ওরা এমন তথ্য নিয়ে নেবে, তার মধ্যে তোমার ভিডিও, ছবি, হাবি জাবি সব ঢুকিয়ে দেবে ওর মধ্যে। হ্যাঁ, এবং মানে আবার পারমিশনও চাই যে তোমার গ্যালারি অ্যাক্সেস করতে চাই, আমি কি করতে পারি? হ্যাঁ, আমি আগে পড়তাম না অনেক সময় তাড়াহুড়োর মাথায়, এখন আর প্রত্যেকটা পড়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে না করি, তখন আবার অ্যাপ কাজ করবে। এক্স্যাক্টলি, মানে তুই পড়লেও লাভ নেই কিছু, অ্যাপটা কাজ করবে না, করতেই হবে, করতেই হবে। আর একটা জিনিস ইদানিং শুরু হয়েছে, এটা তুমি বলো, মানে আস্তে আস্তে কি এরা আমাদের মাইন্ডটাকে, আমাদের সমস্ত কিছুকে কন্ট্রোল করতে চাইছে? কারণ আমি কিছু কিছু এখন যেহেতু ট্রেন্ড, এবং আমি যে প্রফেশনে সেখানে আমাদের ওই সোশ্যাল মানে নেটওয়ার্কের মধ্যে তুমি কতটা রেলিভেন্ট বা তোমার সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্সটা খুব ম্যাটার করে যাচ্ছে ইদানিং। তো ইনস্টাগ্রামে এখন রিল পোস্ট করতে গেলে আমার হঠাৎ মনে হলো যে ও তো আমার পুরোটা কন্ট্রোল করছে। মানে ও আমাকে বলে দিচ্ছে যে তুমি এই হ্যাশট্যাগুলো দাও, তাহলে তোমার রিল লোকে বেশি দেখবে। ওই আমাকে বলে দিচ্ছে যে এই গানটা ব্যবহার করো, একটা তীর চিহ্ন মেরে দিচ্ছে, এই তীর চিহ্নটা মেরে দিয়ে বলছে এই গানটা কিন্তু তুমি ব্যবহার করো, তাহলে তোমার লোক রিল বেশি দেখবে। আমাকে বলছে তুমি লোকেশন দাও, তাহলে বেশি দেখবে। আমাকে বলছে তুমি এআই লেভেল দাও, তাহলে তুমি বেশি দেখবে। তার মানে ও যদি চায়, ও তো যে কোনো দিন আমাকে দিয়ে যা খুশি তাই করিয়ে নিতে পারে। এটার একটা খুব মজার জিনিস তোমাকে আমি বলি, আমাদের দেশে যে ইলেকশন হয় না, এই ইলেকশনটা অনেকটাই ডিজিটাল নির্ভর। কে কতটা প্রার্থীদের কাছে পৌঁছে দিতে পারবে থ্রু বিভিন্ন ডিজিটাল মিডিয়া, সেটা ফেসবুক হতে পারে, সেটা ইনস্টাগ্রাম হতে পারে, সেটা SMS হতে পারে, এবার দেখো, বা টুইটারও হতে পারে। এবার দেখো আমাদের সারা বিশ্বে সবচেয়ে পাওয়ারফুল মানুষকে, আমেরিকার প্রেসিডেন্ট ডিমান্ড করে লিডার অফ দ্য ফ্রি ওয়ার্ল্ড, লিডার, হ্যাঁ, অফ দ্য ফ্রি ওয়ার্ল্ড। আমেরিকার প্রেসিডেন্টকে, রানিং প্রেসিডেন্ট, মানে অ্যাক্টিভ প্রেসিডেন্টকে টুইটার ব্লক করে দিয়েছিল। কারেক্ট, এক্স হ্যান্ডেল ব্লক করেছিল। হ্যাঁ, সো টুইটার ইজ নাও এক্স, তখন টুইটার ছিল, তখন এক্স ছিল না, ব্লক করে দিয়েছিল। এই ব্লক করার জন্যে
তার রিচেবিলিটি কমে গেছিল। আজকে কিন্তু আমাদের যে ভয়েস, আমরা তো ইনফ্লুয়েন্সার, এই ইনফ্লুয়েন্সার মানে একটা কথা যে ইনফ্লুয়েন্সার কোথায়? সোশ্যাল মিডিয়াতে, রাইট? সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম যদি একটু পাল্টে দেয়, এবং অ্যালগরিদম কিন্তু ট্রান্সপারেন্ট নয়, সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম যদি পাল্টে দেয়, ওরা দেশে কিং মেকার হয়ে যেতে পারে, রাইট? যে একে আমি পৌঁছতে দেবো না গণমাধ্যমে, রাইট, একে আমি সব জায়গায় পৌঁছে দেবো, একে আমি ট্রেন্ডিং করে দেবো। এখন তো ট্রেন্ডিং নেই, মানুষের মাথা ব্যথা, রাইট? যে ট্রেন্ডিং সেই রাজা। তো আমি যদি কোনো একটা পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে আমি যদি ট্রেন্ডিং করে দিই, রাইট, ফিডে ঢুকে যাবে খালি থেকে ও সবার ফিডে ঢুকে যাবে, আর যাকে চাইবো না তার রিচ কমিয়ে দেবো, সেটাও আমার হাতে। তার মানে আজকে এই যে সোশ্যাল মিডিয়া যেগুলো সমস্ত বিদেশি কন্ট্রোলড, তার মানে বিদেশ চাইলে কিন্তু আজকে যে কোনো রাজাকে ফেলে দিতে পারে, যে কোনো রাজাকে তুলে দিতে পারে, রাইট? এই ক্ষমতাটা আছে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আজকে আমি দেখো পোশাক পরি, যাই পরি, সেটাও কিন্তু ট্রেন্ডের উপর। ইয়াং যে জেনারেশন, সে কিন্তু ট্রেন্ড দেখে সব কাজকর্ম করছে। তাহলে আজকে আমার যে কালচার, হ্যাঁ, কে পপ বা যাই বলি না কেন, তাহলে আজকে আমি যদি ওয়েস্টার্ন কালচার ঢোকাতে চাই বা কোনো একটা পার্টিকুলার কালচার ঢোকাতে চাই, সেটাকে আমি ট্রেন্ডিং করে দেওয়াটা খুব সহজ, এবং মানুষের যে চিন্তাভাবনা সেটাও কিন্তু এক নিমেষে পাল্টে যাবে। ওকে ওকে নকল করতে গিয়ে মানুষ তার নিজস্ব যে আইডেন্টিটি সেটাই কিন্তু ভুলে যাবে। ধরো কোনো একজন ক্রিকেটার ভীষণ পপুলার, তার সঙ্গে একটা ডিলে চলে গেল, এবার তাকে দিয়ে তো যা খুশি এন্ডোর্স করিয়ে নিতে পারে। যে ব্র্যান্ডটা ও এন্ডোর্স করাতে চায়, যে পোশাকটা এন্ডোর্স করাতে চায়, যে খাবারটা এন্ডোর্স করাতে চায়, তাকে পাঠিয়ে বললো তোমাকে কিছু করতে হবে না, তুমি এটা খেতে খেতে একটা ভিডিও করে দাও, সেটা পোস্ট করবে, আমি তোমায় এত টাকা দিয়ে দেবো। দেখো, ডিজিটাল মিডিয়া এখন অবধি ডিজিটাল মিডিয়া আছে, এখনো ডিজিটাল মাফিয়া হয়নি। তো ডিজিটাল মাফিয়া যখন হয়ে যাবে, তখন ব্যাপারটা খুব ভয়ঙ্কর জায়গায় চলে যাবে। তখন কিন্তু আমাদের এথিক্সের উপর একটা পলিসি রাখতে হবে যে কোনটা এথিক্যাল, কোনটা এথিক্যাল নয়, এবং তার উপর কিন্তু নিয়মকানুন আনা দরকার, যেটা এখন কিচ্ছু নেই। সুতরাং এই যে সমস্ত গন্ডগোলগুলো বললাম, এইগুলো আমরা প্যাসিভলি লড়াই করছি, কিন্তু কালকে এগুলো এমন একটা জঘন্য জায়গায় পৌঁছে যাবে, তখন একটা এরাই মাফিয়া হয়ে যাবে, এদের কাছে পুরো কন্ট্রোলটা আছে। সো দেশের মাথা বা দেশের কালকে জনগণকে উত্তেজিত করে দেওয়া, ভিলেনকে হিরো বানানো, হিরোকে ভিলেন বানানো, এটা তাদের কাছে খুব সহজ। এবং মানে কি, যতদিন টেলিভিশন ছিল, টেলিভিশনের উপর কিন্তু কিছু রুলস ইম্পোজ ছিল, কিছু স্যাংশনস ছিল, যে তুমি দাঙ্গার ছবি দেখাতে পারবে না, রেপ ভিকটিমের ছবি দেখাতে পারবে না। সোশ্যাল মিডিয়া তো সেসব কোনো লিমিটেশন নেই। এবং অদ্ভুতভাবে আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখে প্রথমে খুব চমকে গেছিলাম, তারপর দেখলাম সেটা সম্পূর্ণ অন্য একটা দেশের ভিডিও। এই যে ডক্টরড ভিডিও, ডিফেক, এবং ঢুকিয়ে দেওয়া, কনস্ট্যান্টলি ঢুকিয়ে দেওয়া, এবং তুমি যদি সেটা প্রোটেস্ট করো এবং আমার পছন্দ না হয়, আমি কিন্তু চাইলেই তোমার আটকে দিতে পারি। তারপর ট্রলিং, হ্যাঁ, তারপর ট্রলিং ঠিক আছে, ট্রলিং ইজ ম্যানেজেবল, কিন্তু ওই যে আমি কোথাও গিয়ে তোমার ওপিনিয়নটাকে কন্ট্রোল করে ফেলছি। আমার একটা 500 জনের টিমকে আমি রেখেছি, সেই 500 জনের টিম সবাই মিলে তোমাকে রিপোর্ট করলেই তোমার ভয়েসটা চেপে দিতে পারবে। আবার 500 জনের টিম আরো 500 জনকে নিয়ে এসে তোমার ট্রেন্ডিং করে দিতে দরকার নেই, একজনই 500টা অ্যাকাউন্ট খুলে ট্রলিং করতে পারে। একজন 500টা অ্যাকাউন্ট খুলে, ও ইজ দ্যাট পসিবল? ইয়েস, মাই গুডনেস। তাই এটাই করছে ডিজিটাল মার্কেটিংয়ে। কি করছে আজকে, যখন দেখা গেল 500টা অ্যাকাউন্ট খুলে বসে আছে, সে একাই 100। আজকে যখন আমাদের এই ডিজিটাল মার্কেটিংয়ে চায়নায় দেখা গেছে, তুমি একটা ছবি দেখাবো তোমাকে, একটা লোক বসে আছে, তার সামনে এরকম একটা র্যাক রাখা আছে, যেখানে প্রায় 100-র উপর ফোন রাখা আছে। ও কি করছে, ওইখানে বসে বসে ওই 100টা ফোনের মধ্যে ফিড পাঠাচ্ছে, যাতে মনে হচ্ছে 100 জন মানুষ ওর সঙ্গে কথা বলছে বা ডিসকাস করছে বা লাইক করছে বা ডিসলাইক করছে। ওয়ান ম্যান আর্মি। এটার একটা একটু দুবলা ভার্সন বলবো, সেটা আমাদের এখানেও এসে গেছে। মানে আমরা যদি ধরো আমার ইউটিউবের এইটার ভিউ বাড়াতে চাই, তাহলে আমাদের এরকম অসংখ্য সফটওয়্যার এসে গেছে, গিয়ে খুব সামান্য টাকা, $500,000 দিয়ে, $10,
অত টাকাও নয়, এখন আরো সস্তা এসে গেছে, মানে ওই অনেকগুলো উইন্ডো খুলে যাচ্ছে মুহূর্তের মধ্যে, এবং সেটা নাকি অর্গানিক ভিউ এর মতো দেখতে একটা ভিউ, বট ভিউ তো তবু ধরে ফেলতে পারে অ্যালগোরিদম দিয়ে, এটা নাকি ধরতেও পারছে না। তো এইটা ভবিষ্যতের দিকে আসছে। এবার আমাদের সমস্ত তথ্য যেটার মধ্যে রয়েছে, যে সিঙ্গেল ডেটাবেসের মধ্যে রয়েছে, দ্যাট ইজ আওয়ার আধার কার্ড, এটা তথ্য কি সিকিউর? দেখো, আধারের তথ্য এটা তো মাঝে মাঝেই বেরোয় যে আধার চুরি হয়ে গেছে, এবং সবচেয়ে বড় কথা আধার আমরা খুব মনের আনন্দে সব জায়গায় বিলিও বেড়াই। কীরকম, একটা হোটেলে গেলাম, হোটেলে গিয়ে বললো গভর্নমেন্ট আইডি প্রুফ। সুপ্রিম কোর্ট কিন্তু বলা আছে যে কোনো প্রাইভেট কোম্পানি আধার কার্ড চাইতে পারে না, হ্যাঁ, এটা রুলিং করা আছে। সুতরাং আমি যখন হোটেলে যাই, আমি চারদিকে অডিট করে বেড়াই প্রতিদিনই কোনো না কোনো হোটেলে। তো যে মুহূর্তে হোটেলে ঢুকবো, আমাকে যখন বলবে একটা গভর্নমেন্ট আইডি প্রুফ দাও, আমি ড্রাইভিং লাইসেন্স দিই বা আমি ভোটার আইডি কার্ড দিই, আধার কার্ড কোনোদিন দেই না। আচ্ছা, চাই আমার কাছে একবার চাওয়ার পর সেকেন্ডবার আমার কাছে আমি খুব সুন্দর করে যেন বুঝিয়ে দিই, আমার কাছে চায় না। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা কিন্তু যেখানে সেখানে আমাদের আধার কার্ড দিয়ে দিই। সুতরাং আধার কার্ড কিন্তু ম্যাক্সিমাম লোকের কাছে আছে, এটা একটা বিরাট ঝামেলা। কোনোদিন প্যান কার্ড, আধার কার্ড এই দুটো কাউকে দেওয়া উচিত নয়, দিলেই কিন্তু ফ্রড চালু করে দেবে। ম্যাক্সিমাম ফ্রডে কিন্তু যখনই এপাশ ওপাশ ঘুরিয়ে এই দুটো ডকুমেন্ট চাই, আপনার প্যান কার্ডটা দিন, আপনার আধার কার্ডটা দিন। আচ্ছা, হোটেলে যদি আমি অন্য কোনো ডকুমেন্টও দিই, সেখানে সবসময় পারপাসটা লিখতে হবে, আমি কেন দিচ্ছি, একটা শর্ট সিগনেচার আর ডেট। কারণটা কি, ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট, এইটা আর কয়েক মাসের মধ্যে আসছে। আচ্ছা, আমার ডেটা যে পারপাসে দিয়েছি তার অন্য পারপাসে যদি কোনো কোম্পানি ব্যবহার করে, মানে বিক্রি করে দিল বা কাউকে দিয়ে দিল, 250 কোটি টাকা ফাইন আছে। আচ্ছা, এটা অলরেডি গেজেট বেরিয়ে গেছে, গভর্নমেন্ট গেজেট। আচ্ছা, এবং তার জন্য কিন্তু এই যে মুহূর্তে এটা এনফোর্স হবে, সঙ্গে সঙ্গে কিন্তু এই ডেটা চুরি হওয়া বা বিক্রি করে দেওয়া, এটা কিন্তু অনেকটাই কমে যাবে। আমি যদি লিখে না দিই পারপাসটা, তাহলে কিন্তু ব্ল্যাঙ্ক ওটা পারপাস, মানে ব্ল্যাঙ্ক কনসেন্ট দিয়ে ওটা যে কোনো লোক ব্যবহার করতে পারে। সুতরাং আমি বলবো, যখনই হোটেলে যাওয়া হবে সবসময় ওখানটায় যাই দিই, আধার কার্ড তো দেবই না, প্যান কার্ডও দেবো না, আমি ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি কার্ড দিয়ে, যদি ওটা ফটোকপি করে তার উপর দিয়ে পারপাসটা লিখে আমি এই কারণের জন্য দিলাম, আমার গভর্নমেন্ট আইডি প্রুফ ফর এন্ট্রি ইনটু দ্য হোটেল, সই, ডেট, এটা কিন্তু বাধ্যতামূলক। 3 নম্বর, আমাদের দেশে একটা সিস্টেম আছে আধার এনেবেলড পেমেন্ট সিস্টেম, যেখানে আধার কার্ড আর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে 10,000 টাকা ব্যাংক থেকে তোলা যায়, কোনো পিন বা আমার ওটিপি লাগে না। সেইটা যদি বন্ধ করতে হয়, তাহলে আমার কিন্তু আধার বলে যে অ্যাপটা আছে বা মাই আধার যেটা আমার ওয়েবসাইটটা আছে, সেইখানে ঢুকে আধার আর বায়োমেট্রিক লক করতে হবে। যদি লক না করি, মাল্টিপল ফ্রডস আমার এগেনস্টে হতে পারে। এক, আমার টাকা বেরিয়ে যেতে পারে অ্যাকাউন্ট থেকে। 2, আমার নামে একটা সিম কার্ড চালু করে দিতে পারে নতুন। এরকম কিন্তু মাল্টিপল ফ্রডস হতে পারে। যদি আমি লক করে দিই, তাহলে এই কাণ্ডগুলো করতে পারবে না। ডিজি লকার কি সিকিউর? এখন অবধি তো অনেক থিওরি আছে, কেউ বলছে নট সিকিউরড, কেউ বলছে সিকিউরড, বাট আলটিমেটলি আমার মনে হয় মানুষ ওটাকে ব্যবহার করা ভালো, ডিজি লকারটা। ইনফ্যাক্ট ডিজি যাত্রা যেটা আছে এয়ারপোর্টে, ওটা মাঝখানে একবার হ্যাক হয়েছিল। হ্যাঁ, সব ডেটা বেরিয়ে গেছিল। আমি এইবারই বেড়াতে গিয়ে পুরোটাই ডিজি যাত্রা বলছি, ডিজি যাত্রাতে এখন দেখবে লোগোটা পাল্টে দিয়েছে, কালারটা পাল্টে দিয়েছে, কারণ ওরা হ্যাক হওয়ার পর পুরো রিভ্যাম্প করেছে জিনিসটা। তো ডিজি যাত্রাটা এগেইন, মানে ডেটা যে কোনো সময় চুরি হতে পারে, কিছু করার নেই, বাট ব্যবহার তো করতেই হবে, কারণ ওটা আমাদের লাইফকে অনেক ইজি করে দেয়, অনেক সুবিধা করে দেয়। ইনফ্যাক্ট তুমি যদি ডিজি যাত্রা ব্যবহার না করো, তুমি যদি ওটাকে এমনি তোমার আইডি কার্ড নিয়ে তুমি ঢোকো, দেখবে সিকিউরিটি গার্ড তোমার আইডি কার্ডটা একটা ক্যামেরার আন্ডারে দেখিয়ে ওখানে সঙ্গে সঙ্গে দেখায় যে আই উইল ডু দিস 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 দিস, ইউ অ্যাকসেপ্ট অর ডিনাই। তোমার কিচ্ছু বলবে, নিজেই অ্যাকসেপ্ট করে দেবে। সুতরাং কিছুই করার নেই, ডেটা যাওয়ার যাবে। ওটা ওই আমাদের সেই পুরনো মানতে হবে যে আমাদের জেঠিমা, মাসিমা, পিসিমারা সবসময় আমাদের সব তথ্য জানে, সুতরাং গভর্নমেন্ট ওর মধ্যেই পড়ে যাচ্ছে। না, যেটা মুশকিল হচ্ছে, সব তথ্য জানে,
কিন্তু আমরা তো এখন ধরো অনেক ধরনের কাজকর্ম করি যে জিনিসগুলো তাদের জানার কথা নেই। কেউ একটা ইন্টিমেট ছবি শেয়ার করলো, এখন হোয়াটসঅ্যাপে ওই ওয়ান টাইম করে টাটানো যায়, সেটা স্ক্রিনশটও বলছে নেওয়া যায় না। অন্য ক্যামেরা দিয়ে নিয়ে নেবে। হ্যাঁ exactly। পাশের একটা পকেটে দুটো করে মোবাইল এমনি রেখেছে, সবারই, হ্যাঁ, ঠিক। একটাতে তুলবে আর একটা থেকে নিয়ে নেবে। হ্যাঁ, সুতরাং সেটাও পাঠানো উচিত নয়। এই ইনস্টাগ্রাম হ্যাক হয়ে গেলে কি করব? হ্যাকটাতে না হয় সেটা কি করে বলি। হ্যাঁ, মানে প্রিকশন আমার আসলে 3 বন্ধু রয়েছে তাই মানে হওয়ার থেকেও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, 2 স্টেপ ভেরিফিকেশন। আজকে জিমেল বলো, ফেসবুক বলো, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, জিমেল, হোয়াটসঅ্যাপ সব জায়গাতে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন হয়, মানে ওটিপি। হ্যাঁ, এইটা কিন্তু বাই ডিফল্ট ডিসেবল থাকে এবং ম্যাক্সিমাম লোককে আমরা দেখেছি এটা এনেবল করে না। এইটা যদি এনেবল না করো আজ বাদে কাল ওটা হ্যাক হবেই হবে। সুতরাং আমি সবাইকে বলবো যে ওই সেটিংসে ঢুকে প্রাইভেসি অ্যান্ড লগইনসের মধ্যে ঢুকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যেন সমস্ত জিনিসে অ্যাক্টিভ করে। আচ্ছা, জিমেল, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ সব জায়গাতে আছে, সব জায়গাতে অ্যাক্টিভ করো। এটা একটু আরেকবার বলে দাও। আমি একটা এক্সাম্পল বলছি, যেমন জিমেল। জিমেলে দেখবে টপে, একদম টপের দিকে 9টা ডট আছে। ওই 9টা ডটে ক্লিক করলেই দেখবে অ্যাকাউন্টস দেখায়। অ্যাকাউন্টসে যেই ক্লিক করবে নতুন একটা পেজ খুলে যাবে। ওই পেজের একদম বাঁ দিকে সিকিউরিটি আছে। সিকিউরিটিতে যেই ক্লিক করবে ডান দিকে দেখবে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। আচ্ছা, ওটা ডিফল্ট অফ থাকে। যেই ক্লিক করবে বলে আপনার মোবাইলটা কি, মোবাইল নাম্বারটা দিলে, এটা তোমার কাছে থাকে সবসময়, দিয়ে ওটাকে অন করে দিলে, যেই অন করলে নেক্সট টাইম যখন তুমি লগ ইন করতে যাবে তোমাকে ওই মোবাইলে একটা ওটিপি আসবে। আচ্ছা, যতক্ষণ না ওটা তুমি ওটিপি দিতে পারছো তোমাকে ওটা ঢুকতে পারবে না, তা হ্যাক হওয়ারও চান্স নেই। আচ্ছা, এইবার কি আছে, ওখানে তুমি যদি এই ট্রাস্ট দিস ডিভাইস বলে দাও তাহলে বারবার জিজ্ঞেস করবে না, মানে বারবার বিরক্ত করবে না। যে মুহূর্তে তুমি ডিভাইস পাল্টাবে বা নতুন কোনো জায়গাতে যাবে, তুমি এখানে কলকাতা থেকে দিল্লি চলে গেলে, আবার তোমাকে জিজ্ঞেস করবে। বাট এটা একটা বড় লেভেল প্রোটেকশন। আজকাল কিন্তু হোয়াটসঅ্যাপও হ্যাক হচ্ছে। হোয়াটসঅ্যাপও হ্যাক হচ্ছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপও হাইজ্যাক হচ্ছে। কি মুশকিল। তো সব কিছুই হাইজ্যাক হতে পারে। তো 2 ফ্যাক্টর যদি থাকে 99% চান্স ওটা কিন্তু ঝামেলা হওয়ার কথা নয়। তুই মাঝখানে একটা কথা বললে, ছবি। তুমি একটা মোবাইল নিয়েছো, সেখানে ছবি তুলেছো, বা ছবিটা তুমি যখন নামিয়েছো তোমার কোথাও একটা সেভ হয়েছে, তুমি তো ছবিটা দেখার সময় একটা সেভ করে রাখো। সেভ করলে হার্ড ওই কার্ড আমার কিসে ঢুকে গেল, এসএসডিতে ঢুকে গেল। এবার ধরো তুমি ছবিটাকে বিক্রি করবে, ছবি বলছি, তুমি ক্যামেরা, ফোনটাকে বিক্রি, ফোনটা চেঞ্জ করবে, ফোনটা তুমি মোবাইল এক্সচেঞ্জও যেতে পারো, অথবা তুমি কোথাও হ্যান্ডসেটটা বিক্রি করতে পারো। এইবার তুমি ওটাকে কিভাবে সিকিউর ইরেজ করবে? তুমি তো কি করো, ফ্যাক্টরি রিসেট করে দাও। ওটা কাজ হয় না। কাজ হয় না কেন? হার্ড ডিস্কে ডিলিট করার কোনো মেকানিজম নেই। তো সেটাতে কি হয়, তুমি যখন একটা ডিলিট বলো, হার্ড ডিস্ক ওই জায়গাটাকে বলে খালি, কিন্তু ডেটা আছে ওখানটাতে। নতুন ডেটা পড়লে ওই খালি যেটাকে দেখাচ্ছে কিন্তু ডেটাটা আছে, তার উপর ওভাররাইট করে দেয়। ওভাররাইট করলে তখন পুরোনো যে ডেটাটা সেটা চলে যায়। তার মানে একমাত্র উপায় ডেটা সরানোর হচ্ছে ওভাররাইট। তা আমি সবসময় একটা সফটওয়্যার বলি, এটা হচ্ছে DBAN, DBAN, হ্যাঁ, DBAN.org। এই সফটওয়্যারটা ফ্রি সফটওয়্যার। এইটাকে যদি কেউ ইনস্টল করে ল্যাপটপের মধ্যে কোনো একটা মোবাইলের কেবল দিয়ে লাগিয়ে বলে এটাকে তুমি ইরেজ করো, ও কি করে, পুরো জায়গাটা খালি করে, ডেটা তখনও আছে। এবার পুরো জায়গাটা যেটা খালি হলো কিন্তু ডেটা আছে, সেটাকে নতুন গার্বেজ ডেটা দিয়ে ওভাররাইট করে দেয়। এটা না করলে কিন্তু তোমার পেন ড্রাইভ বলো, ডিজিটাল ক্যামেরা বলো, তোমার মোবাইল বলো, কিছুই কিন্তু বাইরে কিন্তু দেওয়া ঠিক নয়। সার্ভিস সেন্টারে যেই দেবে ওরা একটা ফরেন্সিক বা ডেটা রিকভারি টুল দেবে, সব ডেটা তুলে নিয়ে চলে আসবে। কি সাংঘাতিক। মানে রিসেন্টলি আমার জনা 3 বন্ধুর ইনস্টাগ্রাম হ্যাক হয়েছে। এবার তারা কি করবে? মানে ধরো অনেক কষ্টে সৃষ্টে ধরো 100K ফলোয়ার বানিয়েছে, কে 243K ফলোয়ার বানিয়েছে, ওয়ান ফাইন মর্নিং সবটা চলে গেছে। হ্যাকারকে হ্যাক করা খুব ডিফিকাল্ট। এটা একমাত্র উপায় হচ্ছে যাদের ওই ফেসবুক বা ওদেরকে লিখে পাঠানো যে আমার এটা আই এম দ্য অরিজিনাল ওনার। তুমি দেখবে ওখানে গুগল করলেই বেরিয়ে যাবে ফেসবুকের যে হাউ টু রিকভার হ্যাকড অ্যাকাউন্ট।
ওইখানে তুমি যখন তথ্যগুলো দেবে ফেসবুক ভেরিফাই করবে যে কি মোবাইল নাম্বার কি ইমেল দিয়ে এটা ক্রিয়েট করা হয়েছিল। ওরা সেই মোবাইলে একটা অথেন্টিকেশন কোড পাঠাবে বা ইমেলে একটা কোড পাঠাবে। যদি তুমি ভেরিফাই করতে পারো যে হ্যাঁ আমি এখন এটা মালিক, ওরা কিন্তু ওখানে আলটিমেটলি ট্রান্সফার করে দেয়। এখানে ট্রিক আছে, মাঝে মাঝে ওরা গভর্নমেন্ট আইডি প্রুফ চায়। এই গভর্নমেন্ট আইডি প্রুফে ওরা চাইতে পারে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আধার কার্ড, একমাত্র একটাকেই ওরা অ্যাকসেপ্ট করে, সেটা হলো পাসপোর্ট। কিন্তু লেখে সব কটা, আচ্ছা ওখানে অপশান দিয়ে লেখা থাকে, কিন্তু আমার অভিজ্ঞতায় দেখেছি পাসপোর্ট না তুললে ওরা কাজটা করে না। ও মানে পাসপোর্টটাকে ইন্টারন্যাশনালি ওটাই একমাত্র অ্যাকসেপ্টেবল, আদারওয়াইজ তো সব দেশের আলাদা আলাদা সমস্ত আইডি প্রুফ আছে। কিন্তু আমি যতই তুলনা না কেন, আমি দেখেছি পাসপোর্টে যেন ফাস্ট কাজ করে, অন্যগুলোতে কাজ করে না। যখনই এরকম সিচুয়েশন আসবে, পাসপোর্ট তুলে ওই বলে নিজের পাসপোর্ট নিয়ে সামনে রেখে একটা ভিডিও, একটা কেওয়াইসি করে তারপরে কিন্তু ওরা সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। আর যদি তোমার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট থাকে, মানে যেখানে তুমি বারবার অ্যাড দাও, তাহলে আরও তাড়াতাড়ি দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু যদি অ্যাড ফ্যাড না দাও অনেক টাইম লাগে, তখন অনেক দেরি করে করা। আচ্ছা, এখন রিসেন্টলি আমাদের জীবনে অনেক রকম ফ্রড হচ্ছে। যেমন আমার কাছে একটা ফোন এসেছিল হঠাৎ, একদিন শুটিংয়ে বসে মেকআপ করছি, হঠাৎ একটা ফোন এলো, শুনুন আপনি মায়ানমারে একটা প্যাকেজ পাঠিয়েছিলেন, যে প্যাকেজটা আমরা ডিটেন করেছি এবং সেই প্যাকেজের মধ্যে জামা কাপড় ছিল, তার সঙ্গে 200 গ্রামস অফ MDMA পাওয়া গেছে। আপনার এগেনস্টে স্টেপ নেওয়া হচ্ছে, আপনি ইমিডিয়েটলি এই ইমেলে আপনার ডিটেলটা মেল করুন। আমি না ঘাবড়েও গেছি, আবার সন্দেহও হয়েছে, তার আগেই জামতাড়া দেখেছি। তো আমি সোজা লোকাল পুলিশ স্টেশনে চলে গিয়েছিলাম। সেই জন্য উনি সাথে সাথে বললেন ব্লক করুন ইমিডিয়েটলি, এই নাম্বারটাকে ব্লক করুন। এই ধরনের ঘটনা প্রচুর ঘটছে। এই ঘটনাগুলোকে কি বলে? তো চোর যখন পুলিশ সেজে ধমকি দেয়, হ্যাঁ, সেটাকে বলে ডিজিটাল অ্যারেস্ট। তো এটার অনেক রকম গল্প বলে। একটা হচ্ছে আপনার ফেডেক্সের একটা কুরিয়ার ড্রাগস পাওয়া গেছে, আপনার নামে মাল্টিপল আধার কার্ড পাওয়া গেছে, আপনার নামে একটা সিম কার্ড তুলে কোনো স্ক্যাম হয়েছে বা কোনো ফ্রড হয়েছে, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কিছু টাকা জমা পড়েছে যেগুলো স্ক্যাম করে টাকা, এইসব অনেক রকম, মানে একটা বেশ ক্রিয়েটিভ ব্যাপার স্যাপার। তো করে যখন ধমকি দেয়, এখন আবার ডাইরেক্ট কলও করে না, এখন আবার ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্সে আসে। হ্যাঁ, পাল্টে গেছে এখন, যে আপনি কি এই কাণ্ড করেছেন, তাহলে 1 বা 0 প্রেস করুন। তা 0 বা 1 যাই প্রেস করি না কেন, যাবে লোকটার কাছে। হ্যাঁ, এবার সে আমি পুলিশ বলছি এইসব করে শুরু করে। তো এইগুলো তো মানে আমার কাছে দিনের মধ্যে মানে অন্তত 10-15টা আসে। হ্যাঁ, বেশ এন্টারটেনিং। কাজকর্ম না থাকলে আমি তুলি বা তুলে কথা বলি, কিন্তু দেখবে এগুলো ম্যাক্সিমামই +91 দিয়ে আসে না, দেখবে +97, +92, মানে পাকিস্তানি বা এই সমস্ত নাম্বারগুলো দিয়ে এই কলগুলো আসে। আচ্ছা, +91 দিয়ে যদি আসেও, তাহলেও ঘাবড়াবার কিছু নেই। ফোন করে যদি বলে আমি পুলিশ বলছি, সঙ্গে সঙ্গে ব্লক, কেটে ব্লক। কেননা পুলিশও হবে কোনোদিন ফোন করে দেয় না। আমি পুলিশের সঙ্গে রেগুলার কাজ করি, আমি এইটুকু তো বলতে পারি যে কোনোদিন পুলিশ ফোন করে এরকম কথা বলে না। হ্যাঁ, কাউকে আসো বা তুমি কাজ করেছো কোনোদিন বলে না। সুতরাং এখানে চ্যাপ্টার এন্ড, মানে ওটাকে ব্লক, ডিসকানেক্ট আর ব্লক। আচ্ছা, একবার যদি ওরা টের পায় যে আমি কিছু ভয় পেয়ে গেছি, এবার এমন একটা কিছু বললো সেটা হয়তো সত্যি সত্যি আমি করেছি। হ্যাঁ, মানুষের তো প্রচুর পাপ টাপ থাকে, তো এরকম বারবার বলতে বলতে কিছু না কিছু একটা মিলে যায়। এবার তাতেও ভয় পাওয়ার কিছু কারণ নেই, কেউ অ্যাকচুয়ালি কিছু জানে না এবং কোনোদিন এরকম অনলাইনে কিছু হয় না, পুলিশ এরকম প্রোঅ্যাক্টিভলি কাউকে ধমকি দেয় না। সুতরাং এটা আমার মনে হয় এটা নিয়ে আলোচনার কিছু নেই। যখনই এরকম ফোন করে বললে আমি পুলিশ থেকে বলছি, আপনার কুরিয়ার বা ফেডেক্স বা এই সমস্ত হয়েছে, জাস্ট ব্লক, মানে একদম ডিসকানেক্ট করে ব্লক, আর কিচ্ছু করতে হবে না। ওটাই আর মাথা ঘামাতেই হবে না এটা নিয়ে। আচ্ছা, ও একদম পাত্তা দেওয়ারই দরকার না, পাত্তা দেওয়ার দরকার নেই। আরেকটা বিষয় হয়, অনলাইন ক্রেডিট কার্ড, অনলাইন ডেবিট কার্ড এবং লোন, আপনার প্রি অ্যাপ্রুভড লোনটা নিয়ে প্রচুর মাঝখানে ফ্রড হয়েছে। কীরকম হয়েছে, অনেক 800টা লোন অ্যাপ আছে যেগুলো কিন্তু কোনো ডকুমেন্ট ছাড়া লোন দিচ্ছে। মজার কথা হচ্ছে আরবিআইয়ের পারমিশন ছাড়া কেউ লোন দিতে পারে না। তো এগুলো সমস্ত হচ্ছে স্ক্যামার।
মানে যারা সবকটা দিচ্ছে scam। 800টাই হচ্ছে স্ক্যামার, এবং এগুলো কন্ট্রোল বাই চাইনিজ অর্গানাইজড ক্রাইম। কি কাণ্ড করে, যে মুহূর্তে অ্যাপটা আমি ইনস্টল করলাম ও পুরো কন্ট্যাক্ট লিস্ট তুলে স্ক্যামারের সার্ভারে পাঠিয়ে দেয়। এবার আমাদের টাকা এলো কি এলো না কিচ্ছু আসে যায় না। ও কি করবে, বলবে আপনাকে তো লোন দিয়েছি, এবার টাকা এলো কি, হয়তো 200 কি 300 টাকা এলো, আদৌ এলোই না, হয়তো আপনার 20,000 টাকা আপনাকে উইথ ইন্টারেস্ট ফেরত দিতে হবে। এবার যারা নিচ্ছে তারা মজা করার জন্য ভাবছে কি আর করবে, চেনে না জানে না, আমি পাড়ার হিরো, এসে তো মারতে পারবে না। ও কি করেছে, ও হয়তো সিম কার্ড ফেলেও দিয়েছে বা মোবাইলটা ফেলে দিয়েছে বা যা খুশি করুক না কেন, ওরা ওই কন্ট্যাক্ট লিস্টে সবাইকে ফোন করা শুরু করে দিয়েছে। আপনার নামে কিন্তু গ্যারান্টার ইউজ করে এই ভদ্রলোক লোন নিয়েছে, আপনি ইমিডিয়েটলি একে ধমকি দিন যাতে আমাদের লোনটা ফেরত দেয়। এবার যে ভিকটিম, সে সোশ্যালি বয়কট হয়ে যায়, কারণ তাকে সবাই মিলে পাড়া প্রতিবেশী সবাই ফোন করে যে তুমি ভাই আমার নাকে গ্যারান্টার রেখে লোন নিয়েছো কেন, এবং কেউ বিশ্বাসই করে না যে ও সত্যিই কিছু করেনি। তো এরম ক্ষেত্রে আমি সবসময় অ্যাডভাইস দিই, যখনই কেউ এরকম ধমকি দেবে সঙ্গে সঙ্গে থানায় গিয়ে তার নামে ডায়েরি করুন। ডায়েরি করলে একটা জিডি কপি পাবেন, নম্বর পাবেন, সেইটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে তুলে দিয়ে যে আমি এরকম লোন স্ক্যামের ভিকটিম, আমি আদৌ কোনো লোন নেইনি, কেউ যদি আপনাকে কেউ কন্ট্যাক্ট করে যে আমি লোন নিয়েছি, প্লিজ ডু নট এন্টারটেন। তাতে কি হবে, যারা আমার কন্ট্যাক্ট লিস্টে আছে তারা তো আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও দেখতে পাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু তাদের আমার সাইড থেকে যদি প্রোঅ্যাক্টিভলি এই বার্তাটা পৌঁছে যায় তার কাছে যে আমি ভিকটিম এবং এই আমার পুলিশের জিডি, আমি পুলিশ থানায় চলে গেছি, তাহলে কিন্তু তারা এটাকে আর বিশ্বাস করে না, এবং তখন এই ডিস্টারবেন্সটা, এই কেওসটা তৈরি হয় না। নইলে যদি আগে ওরা চলে যায় তাহলে কিন্তু একটা বিরাট ঝামেলা হয়। এবং আমি এমন মানুষকে দেখেছি যারা এত চারিদিক থেকে প্রেশার পড়ে গেছে, তারা ডিপ্রেসড হয়ে গেছে। তো নিজেই প্রোঅ্যাক্টিভলি হবেই তো, সেটাই খুব স্বাভাবিক। মানে বন্ধু বান্ধব সবাই অ্যাভয়েড করতে শুরু করবে, আরে তুই কি রে আমাকে গ্যারান্টার রেখে ফট করে লোন নিয়ে নিয়েছিস, সেই টাকা দিচ্ছিস না। হ্যাঁ। আর একটা জিনিস খুব হয়, এই খুব খুব কাছাকাছির বিষয়, সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক সময় সুন্দরী মেয়েদের নাচ দেখি, দেখতে দেখতে ভালো লাগে, ভালো লাগতে লাগতে তখন কি হয়, তারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেয়, টেলিগ্রাম চ্যানেলে এসো। আবার অনেক সময় অনেকে বলে ফ্রি তোমাকে স্টক মার্কেট অ্যাডভাইস দেবো, সেখানে টেলিগ্রাম চ্যানেলে এসো। এবার টেলিগ্রামের থ্রু দিয়ে কি কোনো রকম কাণ্ড ঘটে? তুমি একসঙ্গে অনেকগুলোকে পাঞ্চ করে দিয়েছো, ঠিক আছে, আমি আলাদা করে বলছি 4টে জিনিস। প্রথম কথা হচ্ছে, ফেসবুকে যে সমস্ত অ্যাডগুলো পড়ে সেগুলো যদি খুব মানে মনে হয় দারুণ কোনো অফার, তাহলে 99% স্ক্যাম। হ্যাঁ, মানে 3,000 টাকার জিনিস 300 টাকায় বিক্রি হচ্ছে, তো 99% স্ক্যাম। ওগুলোকে তো ডেফিনেটলি ক্লিক করা উচিতই নয়। নাম্বার 2, ফেসবুকে র্যান্ডামলি দেখবে হাই হ্যালো ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট আসতে থাকে। এই যে সমস্ত রিকোয়েস্টগুলো আসে, আমি না 4 মাস ওয়েট করে যাই, কারণ না এগুলো সব ফেক প্রোফাইল। কোনো ফেক প্রোফাইল 3-4 মাসের বেশি টেকে না। আমি 3-4 মাস অব্দি অ্যাকসেপ্ট করি না কোনো প্রোফাইল, একটু দেখে নিই কদিন টেকে প্রোফাইলটা। এই প্রোফাইলগুলো হাই হ্যালো করতে করতে যে মুহূর্তে আমি ওকে বিশ্বাস করব, ও আমাকে বলবে তুমি একটা ভিডিও চ্যাটে এসো, বা নাও বললো, দুম করে একটা ভিডিও চ্যাট চালু করে দিল ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে, নাম্বারটা নিয়ে নিয়েছে বা মেসেঞ্জারে। যে মুহূর্তে ভিডিও চ্যাট চালু করবে, আমার ভিডিও আছে, ওর ভিডিওটা আছে, ও কি করবে, আমার ভিডিওটা রেখে ওইটাকে পুরো রেকর্ড করে ওর ভিডিওটা পাল্টে দেবে, দিয়ে ওখানে একটা নুড ভিডিও লাগিয়ে দেবে। অথবা সত্যিই দেখা যাবে উল্টো দিকে একটা নুড মহিলা ওখানটা একদম লাইভ দাঁড়িয়ে আছে। মানুষ তো প্রথমে একটা শক খেয়ে যায় যে কি হচ্ছে, কেউ আবার এন্টারটেনও হয়। হ্যাঁ, ও যদি 5 সেকেন্ড ওই ভিডিওটা তুলতে পারে, দিয়ে এইবার ওরা চলে এসে বলে আরে আপনি তো এখানে একটা সেক্স চ্যাট করছিলেন, এটা তো আমি এক্ষুনি পুলিশ থেকে আপনাকে কমপ্লেন করেছি আপনার নামে। হ্যাঁ, এই ফার্স্টে বলবে দিল্লি পুলিশ। হ্যাঁ, দিল্লি পুলিশ, ইমিডিয়েট সেটেল করুন। অথবা এই যার সঙ্গে আপনি চ্যাট আমাদের করেছিলেন, একজন টেকনিশিয়ান বন্ধুর হয়েছে, যার সঙ্গে আপনি চ্যাট করছিলেন, একজন আইএএস অফিসারের মেয়ে, সবসময় আইএএস অফিসারের মেয়ে, এবং এ কালকে সুইসাইড করেছে বা কিছু, বা বাবা কমপ্লেন করেছে, আপনাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা হবে, টাকা দিন। এবার হয়তো আপনি খুব মানে তুমি খুব সাহসে বললে দূর আপনি যান, কিচ্ছু করবো না, তখন আবার অন্য ল্যাঙ্গুয়েজে বলবে আচ্ছা আপনি করবেন না, তাহলে এই ভিডিওটা কিন্তু তুলে ফেসবুকে আপলোড করব, আপনার প্রোফাইলে কমেন্টে দিয়ে দেবো, আপনার ওয়াইফকে পাঠাবো, ইউটিউবে পাবলিক করে দেবো। এখন অবধি কেউ দিন করেনি কেউ,
হ্যাঁ কোনোদিন করতে দেখিনি, কারণ করলে আইপি ধরা পড়ে যেতে পারে। সবচেয়ে মজা, এরকম যদি কেস হয় ভয় না পাইয়ে, কারণ এরকম কিন্তু 10,000 ভিকটিম আছে, 10,000 ভিকটিম। মানে সবাই ভাবে আমার সঙ্গেই শুধু হলো, 10,000 ভিকটিমস। হ্যাঁ, সবসময় এরকম জায়গাতে যেটা করা উচিত, ওকে তো ফার্স্টে ব্লক, নাম্বার 2 আমার প্রোফাইলটা কয়েকদিনের জন্য ডিঅ্যাক্টিভেট। কেন ডিঅ্যাক্টিভেট? ওখানে কমেন্টের মধ্যে যদি কখনো করে, করবে না আমি বলছি, আর করলেও বিপদে পড়বে, আর তাও আমি যদি বোকার মধ্যে তুলে নিল একটা, তো ডিঅ্যাক্টিভেট করে আমার কয়েকদিন যদি 1 মাস চুপচাপ থাকি, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। এখন অবধি আমি প্রচুর কেস হ্যান্ডেল করেছি, এমন এমন লোক যার কাছে 5,000 কোটি টাকার মালিক, তা সে ভয় পেয়ে গেছে। হ্যাঁ, মানে এটা শুধু কলকাতায় না, আমি বাংলাদেশে একটা কেস হ্যান্ডেল করেছি, কলকাতায় একাধিক কেস হ্যান্ডেল করেছি। আচ্ছা, ফোনটা আমি মানে ইনফ্যাক্ট বাংলাদেশ থেকে ফোনটা পাঠিয়ে দিয়েছিল আমাকে, যে আপনি হ্যান্ডেল করুন, আমি আর ধরবই না ফোনটা। হ্যাঁ, সিম কার্ডটা পাঠিয়ে দিয়েছে। তো আমি এবার কি হচ্ছে না, এই সমস্ত ফ্রডগুলোকে এখন আমরা কথা বলি, ওরা বুঝতে পারে যে টেকনিক্যাল লোক কথা বলছে, ওরা বেশি আর ঝামেলা করে না। কিন্তু যদি নাও হয়, আমি বলবো সিম্পল ব্যাপার, জাস্ট ওকে একটা ইগনোর করে, আর ওরা কিন্তু নাম্বার চেঞ্জ করে করে কল করবে। হ্যাঁ, আজকে অন্য নাম্বার, তার যাতে মানে কোনোভাবে এটা ধরে, আপনি করলেন না, হ্যাঁ আপনাকে কিন্তু কালকে আমি তুলে দেবো, আপনাকে আর 24 ঘন্টা টাইম দিচ্ছি। আমি তোমাকে বলছি, মানুষ মানে সুইসাইড করেছে, মানুষ 70 লাখ টাকা দিয়ে দিয়েছে, এরকম সিচুয়েশন আমি দেখেছি চোখের সামনে। তো সবসময় ব্লক, কোনো কথা না, জাস্ট ডিসকানেক্ট, ব্লক, ডিসকানেক্ট, ওকে কথাই বলতে দেওয়া যাবে না। এবং কতদিন অবধি নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো ডিঅ্যাক্টিভেট, যেন ওরা ট্র্যাক করতে না পারে। আচ্ছা, হ্যাঁ, করলে কিন্তু ধামা চাপা পড়ে যায়, কিছু হয় না। তো এটা গেল হচ্ছে ভিডিও ব্ল্যাকমেইলিং, রাইট? এবং যদি কোনো প্রোফাইল হাই হ্যালো করে, তাহলে বোঝার উপায় হচ্ছে ফেক না জেনুইন, প্রোফাইলটা 3-4 মাসের বেশি পুরনো কিনা। কারণ এইসব প্রোফাইলগুলো ফেসবুক না সবসময় রিপোর্ট পায়, এবং মোটামুটি 1 মাসের মধ্যেই সব ডিলিট করে দেয়। তো আমার যদি 3-4 মাসের নতুন হয়, একদম নতুন প্রোফাইল, দেখা গেল গতকালকে বা 2 সপ্তাহ আগে বানিয়েছে, একই দিনে 15টা ছবি তুলেছে, এবং সবকটা পুরনো ছবি, নতুন কোনো ছবি নেই, রিসেন্ট ছবি নেই, তার মানে একদম ফেক প্রোফাইল, জামতারা গ্যাং। হ্যাঁ, তো এগুলো বেশ কিছু রেড ফ্ল্যাগ আছে। তো এইটা গেল হচ্ছে একটা। নাও কামিং টু দ্য থার্ড পয়েন্ট, টেলিগ্রাম। টেলিগ্রামের এইটা কিভাবে শুরু হয় বলছি। দেখবে তুমি একটা SMS পেয়েছো, ওয়ার্ক ফ্রম হোম, কি করতে হবে, একটা ভিডিওতে লাইক করলে 200 টাকা দেবে। হ্যাঁ, এবার অনেক মানুষ চুপচাপ বসে আছে, বা বাড়িতে হাউসওয়াইফ বসে আছে, হ্যাঁ 200 টাকা পাবো, কি সমস্যা আছে। ওই যে ক্লিক করলো, হয়তো 200 টাকা পেলো অ্যাকাউন্টে, বেশ কিছুদিন পরে বলবে, আরে আপনি এত ছোটোখাটো জিনিস করছেন, একটু বড়ো সড়ো চিন্তা করুন। কি করতে হবে? ইনভেস্ট করুন। কি ইনভেস্ট? 2 রকম, একটা ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করুন, বা মানুষ দেখছে ক্রিপ্টোকারেন্সি হু করে বেড়ে যাচ্ছে, বিটকয়েন, কি করে করবো? এই আমাদের এখানে চলে আসুন ড্যাশবোর্ডে, ওরা তখন নিয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলটা সবচেয়ে খতরনাক চ্যানেল। কীরকম? এই চ্যানেলটা কোনো ল এনফোর্সমেন্টের সঙ্গে ডেটা ঠিকমতো শেয়ার করে না, তাই? এবং ওর মালিকও প্যারিসে অ্যারেস্টেড। আচ্ছা, টেলিগ্রাম চ্যানেলের যে মালিক, ও কিন্তু প্যারিসে অ্যারেস্টেড হয়েছে। এই যেহেতু করে না, ওটা একটা মানে অলমোস্ট স্বর্গরাজ্য হয়ে গেছে ক্রিমিনালদের জন্য। টেলিগ্রাম চ্যানেলে একটা চ্যানেলে ঢোকানো যেখানে 100 জন লোক বসে আছে, তুমি বুঝবে তুমি একমাত্র জেনুইন, বাকি 99টা জামতারা। ওরে সর্বনাশ! ওই 99 জন নিজের মধ্যে কন্টিনিউয়াস বলে যাচ্ছে, আজকে আমি জানিস 1 লাখ টাকা দিলাম, 3 লাখ টাকা পেলাম, আজকে 3 লাখ টাকা দিলাম, আমি 25 লাখ টাকা পেলাম। আর তুমি সব শুনতে শুনতে ভাবছো, বাবা এত পয়সা রোজগার করছে, করে তুমি একটা অল্প টাকা দিয়ে দিলে। সেই টাকাটা ওরা ড্যাশবোর্ড দেখাবে, ওই ড্যাশবোর্ডের মধ্যে দেখবে তোমার টাকা ঢোকানোর সঙ্গে সঙ্গে ছচ্ছচ্ছ করে বাড়তে শুরু করে দিয়েছে। বলে আপনি এক্ষুনি দিন, বাড়ছে বাড়ছে বাড়ছে। এইবার যেই 10 লাখ 20 লাখ টাকা ঢুকে গেল, এবার তুমি একবার যদি বলো যে টাকাটা আমি একটু উইথড্র করবো, বলে আরে মশাই ঝামেলা হয়েছে। কি ঝামেলা? একটা ট্যাক্সের চক্করে আটকে গেছে, আপনাকে একটা ছোট্ট টাকা দিতে হবে ওই ট্যাক্সের জন্যে, কারণ আমাকে TDS ডিডাক্ট করতে হবে। তো 10 লাখ টাকার TDS মানে 1 লাখ টাকা, দাও 1 লাখ। এবার 1 লাখ টাকা দিয়ে তুমি দিলে, দেওয়ার বলবেন আরে গন্ডগোল হয়েছে, একটা ফেরা আইনে মুশকিলে পড়ে গেছে, তো বিদেশি টাকা, তো আরও 1 লাখ টাকা লাগবে। ওই যে ঢুকতে শুরু করলো মানুষ, আমি তোমাকে বলছি প্রায় কোটি টাকা মতো ওখানটায় চলে গেছে।
বাপ রে বাপ। মানে এই ডিজিটাল অ্যারেস্ট আর এই ক্রিপ্টোকারেন্সি ফ্রডে এখন অবধি হাইয়েস্ট আমি দেখেছি 7 কোটি টাকা অবধি গেছে। মানুষ জমি বিক্রি করে টাকা দিয়েছে, ইনভেস্ট করেছে, এবং অল মানি গন। এরমই আরেকটা ফ্রড হচ্ছে আইপিও স্ক্যাম। নতুন আইপিও বেরোচ্ছে, ওর আইপিওর মজা হচ্ছে আইপিও লটারি হয়। এবার তুমি ধরো 75 লাখ টাকা ইনভেস্ট করবে, তুমি কিন্তু 75 লাখ টাকা লটারিতে পাবে না, তুমি পাবে হয়তো দেখা গেল 25 লাখ টাকা। 50 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে ফেরা উচিত, ওইটা ধাম। মানে তোমায় কি করবে, ও কিন্তু জেনুইন জায়গাতে তোমাকে ইনভেস্ট করাবে, একটা জেনুইন ব্রোকারের ওখানটাতে করে, যখন রিটার্নটা আসবে ওইটাকেও বার করে নিয়ে আর তোমাকে ফেরত দেবে না। ওরে সর্বনাশ। তুমি বলবে যে ভাই তো কি সময়, আমি তো ওখানে জেনুইন জায়গাতেই করছি, কিন্তু ওইখানে এমন একটা প্যাঁচ কষে দেবে যে তুমি হিউজ অ্যামাউন্ট অফ মানি তুমি লস খেয়ে যাবে। যেটুকু লেগে গেল, এটা তোমার লটারিতে উঠলো না, ওই টাকাটা ও পুরো সাফ করে দিয়ে বেরিয়ে যাবে। কি সাংঘাতিক ব্যাপার। তো এবার যেটা বোঝে না সেই জিনিসগুলোতে ইনভেস্ট করা উচিত নয়। মানে একটা টাকা যায় দুটো কারণে, একটা লোভে আর একটা ভয়। এই দুটোর বাইরে কোনদিন টাকা যায় না। তো ভয় আর লোভ যদি সম্বরণ করা যায় তাহলে কিন্তু টাকা খোয়া যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ডিজিটাল অ্যারেস্টের খুব কাছাকাছি একটা বিষয় যেটা এখন ভীষণ পপুলার, অনলাইন ডেটিং। টিন্ডার, বাম্বল, কোয়াক কোয়াক, তার সঙ্গে বাকিগুলো অ্যাড করে দাও, শাদি.com, ভারতম্যাট্রিমনি.com, হ্যাঁ সব জালি ভর্তি। হ্যাঁ, আমি দুদিন আগে একটা কেস দেখেছি, খুব চেনা জানা। সে কোনো একটা এরকম সাইট শাদি বা ভারতম্যাট্রি.com এ একটা খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে 10টা লোক লাফিয়ে পড়েছে। হ্যাঁ, যে এই এবার তার সঙ্গে রীতিমতো একটা মানে বন্ধুত্ব, একটা ট্রাস্ট এই জায়গায় পৌঁছে গেছে। পৌঁছাবার পর সে বলেছে আমি খুব বিপদে পড়েছি, তুমি আমাকে একটুখানি টাকা পত্তর দাও। আমি জানি এখানে খুব ভিকটিম বসে আছে কি আশেপাশে, তো আমাকে যে কোনো দিন ভিকটিম হয়ে যেতে পারে, এতগুলো ইয়াং ছেলে তো। সেটাই, মানে আছে তারা শুনে রাখো, টাকা যে মুহূর্তে চেয়েছে বন্ধুত্ব বিচ্ছেদ করে বেরিয়ে চলে আসবে। হ্যাঁ, এবার একটা কি হয় না, একটা প্রেমের সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে, না করা যায় না। হ্যাঁ, ওইটা খুব চাপ হয়ে যায় না করাটা। এবং তারপরে যা হয় হলো হচ্ছে ভালো রকম পয়সা, বন্ধু তো বিচ্ছেদ হয়, তার সঙ্গে কিছু পয়সা করেও লোকসান হয়। প্রচুর মানুষ কিন্তু এরকম ডেটিং কি ম্যারেজ সাইটে বেশি হচ্ছে ডেটিং সাইটের থেকে। তাই এটা খুব বিখ্যাত আছে, টিন্ডার সুইন্ডলার। হ্যাঁ, টিন্ডার সুইন্ডলার একটা মানে সত্যি ঘটনা। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের এবং ছেলের দেখা উচিত। একজনের পয়সা নিয়ে আরেকজনের পেছনে খরচা করেছে। মানে যখন টাকাটা চাইছে, বিপদে পড়েছি, বেসিক্যালি বিপদে না, ওই টাকাটা ব্যবহার করে ও আরেকজনের পেছনে ঢালছে, এবং একে বলছে যে আমি একজন এজেন্ট, আমি এই জায়গা শত্রুপক্ষ, মানে আইফোন বিক্রি মানে গিফট দিয়েছে, সেটা আরেকজনের পয়সায় আইফোনটা গিফট দিয়েছে, তারপরের জনের পয়সায় তাকে গিফট দিয়েছে, সুন্দর চালু করে গেছে। তো এটা দেখা উচিত, টিন্ডার সুইন্ডলার। এটা কিন্তু আমার প্রত্যেকটা ছেলে মেয়ের দেখা উচিত। হ্যাঁ, একদমই তাই। এবার যেটা আমরা যে বিষয়টা নিয়ে এখন ভীষণ এক্সাইটেড, সবাই ব্যবহারও করছি, প্রথম সৃজিতদার ছবিটায় ব্যবহার করা হয়েছিল যখন উত্তম কুমারকে আবার ফিরিয়ে আনা হলো, তখন সেই ছবিটাতে উত্তম কুমারের গলাটা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় সেটা গলাটা ডাব করেছিলেন, কিন্তু তারপরেও একটু পারফেকশন আনার জন্য এআই টুল প্রথম ব্যবহার করা হলো। আমরা তো একদম ফাটাফাটি ভীষণ এক্সাইটেড, আরে বাবা কি লাগছে। এইবার দেখা যাচ্ছে যে এটা নিয়ে নানান ধরনের খেলা চালু হয়ে গেছে। এই যে এআই দিয়ে যে আমাদের ঠকানো চালু হয়েছে, এই বিষয়টা নিয়ে যদি একটু বলো। কি হয় না, মানুষ সবসময় বাজে খবরকে বেশি বিশ্বাস করে, ভালো খবরের প্রতি খুব একটা কারোর ইন্টারেস্ট নেই। তো এই ডিপ ফেক, এটাকে বলে ডিপ ফেক। এই ডিপ ফেক জিনিসগুলো খুব ভয়ঙ্কর জায়গায় চলে গেছে, এবং আমাদের ল এনফোর্সমেন্টের কাছে এটা একটা বিরাট প্রবলেম। কীরকম, ধরো তোমার একটা ভিডিও, এই যে তুমি রিল বানাচ্ছ, তোমার ভিডিও তো বোধহয় 1000 খানেক পাওয়া যাবে, আরো বেশি হবে। তো তোমার একটা ভিডিও ডাউনলোড করলো, 100-র উপর সাইট আছে যেখানে তোমার ভিডিওটাকে যদি আপলোড করে দেয় এবং তারপরে কিছু টেক্সটে ওখানে লিখে দেয়, তোমার ভিডিও যা টেক্সট লিখেছে কমপ্লিট লিপসিং দিয়ে ওটা বলতে শুরু করে দেবে। এগুলো ফ্রি সাইট, তো বাচ্চারাও করতে পারে। এবার কি করছে, এমন উল্টোপাল্টা কথা বলিয়ে দিচ্ছে। যেমন একটা এমডি অফ দ্য কোম্পানি
তাকে দিয়ে বলিয়ে দিল আমার কোম্পানিতে প্রচুর লস হয়েছে, ব্যাংক্রাপসি হয়ে গেছে, অনেক মানুষ মারা গেছে, বা একটা পলিটিক্যাল লিডারের নাম দিয়ে উল্টো পাল্টা কিছু একটা বলে দিল। আরও কীরকম এটা খুব ডেঞ্জারাস করছে, কোনো একটা মানুষের ভিডিও দিয়ে তার অফিসের অ্যাকাউন্টেন্টকে পাঠিয়ে বলছে আমি খুব বিপদে পড়েছি, তোমাকে একটা ভিডিও টাকা পাঠাবো, একটা বিপদে পড়েছি, তুমি ইমিডিয়েট টাকাটা পাঠাও। আরও গন্ডগোল, আমার টেন্ডারের কোটেশন কত, কোটেশন যেই বলে দিয়েছি 1 টাকা কম, টেন্ডার বেরিয়ে চলে যাচ্ছে। আরেকটা গন্ডগোল করেছে, এটা এখন খুব রিসেন্টলি হচ্ছিল, সমস্ত স্কুলের বাবা মাদের ফোন করে বলছে আপনার বাচ্চা আমাদের থানায় এখন জমা আছে। বাবা মা বলছে থানায় জমা আছে, কী করেছে? বলছে একটা মারপিট করছিল বা ড্রাগস নিয়ে ধরা পড়েছে, ওর পকেটে ড্রাগস পাওয়া গেছে, তো আমরা ধরে নিয়ে এসেছি, কথা বলুন। বাবা মা যখন কথা বলছে একদম বাচ্চার ভয়েসে কথা বলিয়ে দিচ্ছে, কেন ওই বাচ্চা তো সব এখন সব মানে ইনস্টাগ্রাম সেলিব্রিটি, তাদের সব ছবি ভিডিও নামিয়েছে, নামিয়ে অডিও তুলেছে, তুলে ওই ডিফেক্ট দিয়ে বানিয়ে অডিও মিলিয়ে দিয়েছে। এবার ও যা যা লিখছে বাচ্চা সেটাই বলছে, মাম্মি পাপা বাঁচাও, বাবা মা বাঁচাও, আমাকে এখানে ধরে নিয়ে এসছে। এবার যে মুহূর্তে বাচ্চার ভয়েস শুনছে বাবা মা মাথা কাজ বন্ধ করে যাচ্ছে। তো এরকম হয়েছে বাচ্চা পাশে বসে আছে, এদিকে বাচ্চার ভয়েসে কথা বলিয়ে যাচ্ছে। তো মানে প্রচুর মানুষ টাকা দিয়ে দিয়েছে, এটাও একটা এক্সট্রিম ফর্ম অফ ডিফেক্ট। তো যখনই এইসব ক্ষেত্রে আমরা সলিউশন বলি, যখনই কোনো একটা ফোন আসবে সবসময় ডিসকানেক্ট করে সেই মানুষটাকে কল ব্যাক করো। আচ্ছা, তাহলে ধরা পড়ে যাবে সত্যি এরকম কাণ্ড ঘটেছে কিনা, সে ওখানে বসে আছে কিনা, না অন্য কোথাও বসে আছে, রাইট? না যোগাযোগ করে কখনো টাকাপত্র দেওয়া বা কোনো রিয়াকশন করা কিন্তু উচিত না। এরা দেখবে সবসময় বলে এখনই করো, এখনই করো, চাপ দেয়। তার কারণ হচ্ছে যখনই তুমি ডিসকানেক্ট করে কল ব্যাক করে তো ভেরিফাই করবে, ধরা পড়ে যাবে। তো এরমই একটা যে হচ্ছে কল স্পুফিং। কল স্পুফিং মানে তোমাকে একটা ওর নাম্বার থেকে তোমার নাম্বারে কল করা যায়, হ্যাঁ, এটা ভয়েস ওভার আইপি দিয়ে করে। এবার কি করেছে, চেন্নাইতে হয়েছে, একজন মানুষের ফোন করেছে, বলছে আপনার মেয়ে তো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, পাশের রাস্তায় পড়ে আছে, আমি ওর ফোন থেকে ফোন করছি। আদৌ কিছু হয়নি, কিন্তু ওর নাম্বারটাকে ইউজ করে কল করেছে, তার জন্য ওর মোবাইলও লাগে না। আমি আমার মোবাইল থেকেই করবো, তোমাকে কল যাবে, দেখবে তোমাকে যে কোনো নাম্বার থেকে একটা কল করে দেওয়া যায়। এবার এই যে কলটা করলো, লোকটা তো ভাবছে কি অদ্ভুত, ও তো কল সুফিং জানে না, ও ভাবছে সত্যি তোমার মেয়ের মোবাইল থেকে কল আসছে, নিশ্চয়ই ফোনটা কুড়িয়ে পেয়ে আমার কল ব্যাক করেছে, ভালো মানুষ, ওখানে চলে গেছে, কিডন্যাপ হয়ে গেছে। এখানেও সেম কেস, ও যদি কল ব্যাক করতো, আচ্ছা, মেয়ের নাম্বারে যে নাম্বার থেকে কল এসছে ওই নাম্বারেই যদি কল ব্যাক করতো, জেনুইন যে মেয়ের নাম্বার, সঙ্গে সঙ্গে অ্যাকচুয়াল কলের নাম্বারে চলে যেত, এবং মেয়ে বলতো না বাবা আমার তো কিছু হয়নি। তো ডিসকানেক্ট করে যদি কল ব্যাকটা না করে তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। সমস্ত মানুষের সঙ্গেই হয়, বহু মানুষ এটার ভুক্তভোগী, বয়স্করা বেশি। সেটা হচ্ছে যে ব্যাংক ফ্রড। এই ব্যাংক ফ্রডটা কিভাবে বুঝবো ফ্রড হচ্ছে, বাঁচবো কিভাবে, তার চেয়ে গুরুত্বপূর্ণ। দেখো ব্যাংক ফ্রড না বহুভাবে হতে পারে। প্রথম কথা হচ্ছে সবচেয়ে সোজা হচ্ছে ওটিপি বলে দেবো। হ্যাঁ, ওভার দ্য ফোন কেউ যদি কোনো নাম্বার চায়, সেটা যে কোনো নাম্বার হতে পারে, মানে ঘুরিয়ে ফিরিয়ে বলে আমাকে ক্যান্সেলেশন কোড দাও, এই দাও সেই দাও, কোনো নাম্বার ওভার দ্য ফোন বলা উচিত না। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, এটা খুব মারাত্মকভাবে হয়, সেটা হলো গুগল করলাম। মানুষ তো গুগলকে খুব ব্লাইন্ডলি বিশ্বাস করে, এটা হ্যাকাররাও জানে। তো তার জন্যে গুগলের সমস্ত যেসব সাইটগুলো উপর দিকে উঠে আসে সেগুলো হ্যাকারদেরই তৈরি করে, মানে জামতারা প্রোডাকশন। এবার ধরো একটা কেউ টাইপ করেছে যে SBI কার্ড কাজ করছে না বা হোয়াটসঅ্যাপ কাজ করছে না, মানুষের বিভিন্ন প্রবলেম যেগুলো গুগলে সার্চ করে, ওই সার্চের কিওয়ার্ডগুলো পাওয়া যায়, ওই কিওয়ার্ড দিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজ সাইটগুলো উপর দিকে উঠে আসে। সাইটটা খুলে যে মুহূর্তে একটা ফোন নাম্বার বা একটা ফর্ম দেওয়া আছে, আপনি যদি কোনো সাহায্য চান এখানে কল করুন। ওই যে কলটা করলো, ও সোজা গিয়ে ঢুকে গেল জামতারা কল সেন্টারে। এইবার কি করছে, ফোনটা যেই করেছে বলছো হ্যাঁ এটা তো কোনো সমস্যাই নয়, আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে একটা হেল্প ডেস্ক সফটওয়্যার ইনস্টল করতে হবে যাতে আমি ব্যাপারটা দেখে আপনার ফোনের প্রবলেমটা সলভ করতে পারি। তো কী সফটওয়্যার? 3-4টে সফটওয়্যার। একটা হচ্ছে কুইক সাপোর্ট, আচ্ছা, বা এনিডেস্ক বা টিম ভিউয়ার, এগুলো হচ্ছে রিমোট অ্যাক্সেস সফটওয়্যার। তার মানে এইগুলো যদি আমি আমার মোবাইলে ইনস্টল করি, আমার মোবাইলের ফুল কন্ট্রোল ওই সাইডে পেয়ে যাবে। একবার যদি কন্ট্রোলটা মোবাইলে পেয়ে যায়, তারপর তো ওখানে বসে বসেও যা খুশি করতে পারে। ওটিপি চলে এলো, আমি দেখতেও পেলাম না,
সেই ওটিপিটাও দেখে ওখানে এন্টার করলো, আমার ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে গেল, ওটিপি ডিলিটও করে দিল। এবার এসএমএসটা যখন এলো, মানে আমার ট্রানজ্যাকশন এসএমএস, সেটাও ডিলিট করে দিল। এবার ভিকটিম এসে বলছে, আচ্ছা দাদা আমার তো ওটিপি এলো না, এসএমএস এলো না, আমার তো ব্যাংক থেকে টাকা বেরিয়ে গেছে। তো ও বোঝেনি যে কেউ একটা বলেছে বলে ওখান থেকে ইনস্টল করেছে সফটওয়্যারটা। তো এটা হতে পারে। অথবা কি, সাত সকালে উঠে কি করো, হোয়াটসঅ্যাপ খুলে গুড মর্নিং মেসেজগুলো বসে বসে ক্লিক করো, রাইট, দুপুর 12টা অবধি চলে। এই যে কনস্ট্যান্ট ক্লিক করা, সেটা ফেসবুকে হোক যেখানে হোক, ক্লিক 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 ক্লিক, এইটা তো খুব বাজে জিনিস। এইখানে এই যে ক্লিক করছে, সেখান থেকেও একটা ম্যালওয়্যার ঢুকে যেতে পারে, আমার ফোন ইনফেক্টেড হয়ে যেতে পারে। তো এই বিভিন্ন উপায় টাকা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অথবা আধার কার্ড দিয়ে দিল, প্যান কার্ড দিয়ে দিল। এবার ধরো হয়ে গেল, তাহলে আমি কি করব? যে মুহূর্তে তার কাছে একটা এসএমএস এলো যে তোমার ব্যাংক থেকে এত টাকা ডেবিট হয়ে গেছে, সে বুঝলো টাকাটা বেরিয়েছে, আমি দিইনি কিন্তু কয়েকটা আমাকে ফ্রড করে টাকা বেরিয়েছে, ইমিডিয়েট একটা নাম্বারে কল করতে হবে, যে নাম্বারটা হচ্ছে 1930 এটা হচ্ছে ন্যাশনাল হেল্পলাইন নাম্বার টু রিপোর্ট সাইবার ক্রাইম। আচ্ছা, 1930-তে কল করে যে কাণ্ডটা ঘটেছে সেটা ডিটেলসে বলে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে অ্যাকাউন্টে টাকাটা বেরিয়ে গিয়েছে, মানে স্ক্যামারদের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের নাম্বার এবং আইএফএসসি কোড বা ইউপিআই যা আছে আমার কাছে, সেইটা ঠিক করে বলা। যে মুহূর্তে ওটা রেজিস্টার হবে, সঙ্গে সঙ্গে কিন্তু ওই অ্যাকাউন্টগুলো ফ্রিজ হয়ে যায়। ও আচ্ছা, এখন গভর্নমেন্ট এটা করে দিয়েছে যে ফ্রিজ, শুধু তাই নয়, ওই অ্যাকাউন্ট থেকে যদি অন্য অ্যাকাউন্টে যায়, ও একদম চ্যানেল ধরে ধরে পুরো ফ্রিজ হয়ে যাবে। এই যে ফ্রিজ হয়ে গেল, এইবার এটা 2 কি 3 দিন মতো এটা ফ্রিজ থাকে, ফ্রোজেন থাকে। ওই টাইমের মধ্যে পুলিশ থানায় যাওয়া, ডায়েরি কিন্তু অলরেডি অনলাইন হয়ে গেছে, 1930-তে কল করেই হয়ে গেছে। অথবা একটা ওয়েবসাইট আছে cybercrime.gov.in, সেখানে গিয়েও করতে পারে যদি সে তার নেট স্যাভি হয়, বা 1930-তে কল করে ফোনে ফোনে বলে দিলেও কিন্তু হয়ে যায়। এই জিডির কপি নিয়ে ব্যাংকে জমা দেওয়া, ব্যাংক স্টেটমেন্ট জমা দেওয়া, প্লাস একটা কাভারিং লেটার যে আমি ইমিডিয়েট তোমাকে আমি জানিয়েছি তোমার ওই অ্যাকাউন্ট থেকে টাকাটা রিভার্স করো। এবার যেহেতু ফ্রোজেন, পুলিশ কি করবে, ওরা একটা কোর্টে কেস করায়, সেটা পুলিশও করতে পারে, বা আমি যদি একটু অ্যাক্টিভ হই আমি নিজেও কোর্টে গিয়ে কেস করে দিতে পারি। কোর্ট যখন ভার্ডিক্ট দেবে যে ওই টাকাটা ফেরত আনো, ওই টাকা ওই অ্যাকাউন্ট থেকে বেরোতেই পারবে না, মানে 2-3 দিনের পরেও আর বেরোতে পারবে না। আচ্ছা, আটকে গেল। হ্যাঁ, না হলে কিন্তু 2-3 দিন পরে যে মুহূর্তে ওটা খুলে দেবে, ও এটিএম থেকে টাকাটা বার করে নিয়ে চলে যাবে, রাইট? এটা খুব ইম্পর্টেন্ট। এইবার এইটা পুলিশও কোর্টে যেতে পারে, বা আমি নিজেও কোর্টে যেতে পারি। যদি উল্টো দিকের ব্যাংক ম্যানেজার আমাকে সাপোর্ট না দেয়, আমি ওর নামেও একটা কেস করে দিতে পারি যে হি ইজ পার্টি টু দ্য ক্রাইম। কারণ কোর্টের একটা অর্ডার দিয়েছে টাকাটা ফেরত দেওয়ার, ও কন্টেম্প্ট টু কোর্ট হয়ে গেল। এই থার্ড স্টেপটা খুব ইম্পর্টেন্ট, রাইট? এটা না করলে কিন্তু আমার টাকাটা ওখানে দিনের পর দিন পড়ে থাকবে, আর কোনোভাবে যদি খুলে দিতে পারে অ্যাকাউন্টটা, তাহলেই বার করে দেবে। মানে খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি রিঅ্যাক্ট করবে, ততটাই টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনা আছে, নইলে কিন্তু টাকা কিন্তু ফেরত পাবে না। এটাকে বলে গোল্ডেন টাইম। ইমিডিয়েট কিন্তু অ্যাকশনটা নেওয়া উচিত, কোনো রকম দৌড়াদৌড়ি। আমি আবার বলছি, ফার্স্টে 1930 বা cybercrime.gov.in, পুলিশ থানায় গিয়ে তাকে বুঝিয়ে তাকে দিয়ে এই জিডি করার কোনো মানেই নেই, কারণ পুলিশও কিন্তু এই 1930-তেই কল করবে, যেতে যেতে টাকা বার করে নিয়ে চলে যাবে। সুতরাং ইমিডিয়েট এই অ্যাকশনটা নিলে কিন্তু তার একটা সুরাহা হওয়ার সম্ভাবনা আছে। আরও 2-3টে সাইট আমি বলে দিই। একটা সাইট আছে, গুগল করে দেখতে পারো, ট্যাফকপ, TAFCOP। ট্যাফকপ সাইটটাতে গিয়ে তুমি চেক করতে পারো, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাইট, তোমার নামে কতগুলো সিম কার্ড অ্যাক্টিভ আছে। আচ্ছা, কেন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে একটা কেওয়াইসি দিয়ে প্রায় 6-7টা সিম কার্ড তোলা যায়। একটা সিম কার্ড তুমি পেলে, 6টা সিম কার্ড জামতার গায়ে চলে গেল। হ্যাঁ, এটা খুব কমন, আমরা পুলিশের সঙ্গে গিয়ে কাজ করতে গিয়ে দেখছি এই কাণ্ড ঘটছে। যে মুহূর্তে তুমি ট্যাফকপে গিয়ে দেখবে মাল্টিপল সিম কার্ড তোমার নামে দেখাচ্ছে, তুমি ওখানেই চেকবক্স আছে, তুমি সেইখানে গিয়ে যেটা তোমার চেনা সিম কার্ড সেটাকে রেখে দিয়ে বাদ বাকিগুলো ব্লক করে দেবে। আরেকটা সাইট আছে, সেটা আজকেই করব আমি, যেটা সাইট আছে এটা CEIR,
এই সাইটে গিয়ে, এটাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাইট, তুমি যে কোনো হ্যান্ডসেটকে ব্লক করে দিতে পারবে। কেননা হ্যান্ডসেট যে মুহূর্তে চুরি যাবে, ওখান থেকে কেউ যদি কুড়িয়ে পায় আর যদি স্ক্রিন লক না থাকে বা চাঁদনি মার্কেটে গিয়ে স্ক্রিন লকটা সরিয়ে নেয়, সে ইমিডিয়েট ওখানটায় কিন্তু ফেসবুক বা জিমেলে ঢুকে যেতে পারবে এবং তারপরে সে ওখান থেকে দুষ্কর্ম করবে। জিমেল অ্যাকাউন্টে ইমেল পাঠিয়ে দিল আমার টাকা লাগবে, বা ফেসবুকে কোনো ফ্রেন্ডকে বললো আমার টাকা দাও, এইসব উল্টাপাল্টা করে। তো ওই হ্যান্ডসেটটাকে ব্লক করার জন্য কিন্তু ওই CEIRটা খুব ইম্পর্টেন্ট। বাট যে কোনো জিনিস করার জন্য একটা জিনিস লাগে, সেটা হলো IMEI নাম্বার, যেটা প্যাকেটের মধ্যে পাওয়া যায়, অথবা আমার বিলের মধ্যে আছে, অথবা যদি সবই কিছু না থাকে তাহলে *#06# যদি আমি ডায়াল করি, তাহলে আমার ওই IMEI নাম্বারটা স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেয়। এবং ওইটাকে নোট করে রাখা দরকার, কারণ মোবাইলটা হারিয়ে গেলে ওটা আর পাবো না। থানায় ডায়েরি করি বা যে কোনো জায়গায় কিছু করি, ওই IMEI নাম্বারটা কিন্তু মেনশন করতে হবে, নাহলে কিন্তু কোনো সুরাহা হবে না। রাইট। তো এই কয়েকটা জিনিস একটু যদি মাথায় রাখা যায়, তাহলে কিন্তু আমার অনেক উপকার হয়। লিঙ্ক দেখে কি করে বুঝবো এই লিঙ্কটা ক্লিক করবো না? লিঙ্কটা না ক্লিক করাই ভালো। মানে এত কাণ্ড করে লিঙ্কটা এবার যে ক্লিক করলাম, তো এই যে বলছি HTTPS আছে কিনা দেখে নাও। এখন HTTPS দিয়েও দুষ্কর্ম হচ্ছে। সেটা দিয়েও দুষ্কর্ম হচ্ছে? HTTP তো আমি ক্লিক করবোই না, এটা তো একদম ডিফল্ট। কিন্তু HTTPS থাকলেই যে ওটা একদম মানে নিরীহ লিঙ্ক, এরকম কোনো ব্যাপার নেই, ওর মধ্যেও গন্ডগোল থাকতে পারে। সুতরাং আমার যে লিঙ্কটা আমার দরকার নেই, মানে ওই ফিঙ্গার ফ্রেন্ডলি হওয়াটা ঠিক নয়, যে যা হবে এটা ক্লিক করে দিলাম, এইটা আমার খুব বাজে অভ্যেস। আর একটা সাইট আছে virustotal.com, তো ওইখানে গিয়েও যদি আমি লিঙ্কটা ফেলে দিই, ওরা বলে দেয় যে লিঙ্কটা ঠিক না, গন্ডগোলের। virustotal.com। এখান থেকে আমি একটা অ্যান্টিভাইরাসও আছে, লিঙ্কও আছে, ডিফেক্ট চেক করার সব কিছু ওখানে একটা ব্যবস্থা করা আছে। ইনফ্যাক্ট ডিফেক্ট চেক করার জন্য একটা খুব ভালো সাইট আছে ফ্যাক্ট চেকার, এটা গুগলেরও আছে নিজস্ব ফ্যাক্ট চেকার। তো এখান থেকেও কিন্তু আমরা ডিফেক্ট দেখতে, মানে চেক করে দেখতে পারি। মানে হ্যাকিং আগামী দিনে কতটা সফিস্টিকেটেড হ্যাকিং এর পাল্লায় আমরা পড়তে পারি বলে জিরো ট্রাস্ট। আমরা অফলাইনে জিরো ট্রাস্ট, কাউকে বিশ্বাস করি না, আর অনলাইনে মানুষকে ব্লাইন্ডলি বিশ্বাস করি। যাকে চিনি না যায় তাকে খুব বিশ্বাস করি, যাকে চিনি তাকে বিশ্বাস করি না। তো উল্টোটা হওয়া উচিত। হ্যাঁ, অনলাইনে কিন্তু জিরো ট্রাস্ট রাখা উচিত, যাতে এই যে ব্লাইন্ডলি বিশ্বাস করা, এই জিনিসটা একদমই ভালো না। তো আগামী দিনে কি এমনও ঘটনা ঘটতে পারে যে আমার ডিভাইস খুলে যাচ্ছে, আমার গাড়ি খুলে যাচ্ছে, আমার গাড়ি কেউ কন্ট্রোল করছে, মানে স্কাইডেনের মতো আর কি? হ্যাঁ, আগামী দিনটা তো IoT চলে আসছে, ইন্টারনেট অফ থিংস, যেখানে আমরা এখন অবধি আমরা দেখেছি স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, স্মার্ট টিভি, এরপরে স্মার্ট হোম আসবে, স্মার্ট সিটি আসবে। শুধু একজনই স্মার্ট নেই, সেটা হচ্ছে আমরা। হ্যাঁ, আমরাই বাকিদের সঙ্গে স্মার্ট হতে পারিনি। তো এই জিনিসগুলো এলে কি হবে, এখন আমরা হ্যাকারকে বলি বোর্ড রুমে ঢুকে গেলে, এখন বেডরুমে ঢুকে যাবে। এখন সবই তো কানেক্টেড ডিভাইস। আজকে একটা এক্সাম্পল বলছি তোমাকে। তোমার ধরো এই যে নিশ্চয়ই বাড়িতে ওয়াইফাই আছে, তো তুমি লাস্ট কবে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করেছো? করোনি কোনোদিন। তো আশেপাশে কোনো একটা যদি ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট থাকে, যে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা থাকবেই, এখন চারদিকে ইঞ্জিনিয়ারিং কলেজ, তো 50 মিটারের মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট থাকবেই থাকবে। তো সে যদি রাত্রিবেলা তুমি কিছু করো না, ওটা সুইচ অফও করো না, তা সে যদি বসে কারুকার্য করা শুরু করে, মোটামুটি দিন 30 মধ্যে ভেঙে দেবে। আর ভেঙে দিলে কি হবে, তখন তুমি যা করছো সবই দেখতে পারবে, যে কোন ডিভাইস দিয়ে কানেক্ট করছো। তার থেকেও বাজে, তোমার যদি CCTV থাকে এবং তুমি যদি ফোন থেকে দেখতে পাও, তো সেখানে তুমি যদি অ্যাডমিন 1 2 3 পাসওয়ার্ড রাখো, তো CCTV তো সবাই দেখতে পাচ্ছে, তুমিও দেখতে পাচ্ছ, আশেপাশের পড়োশিরাও দেখতে পাচ্ছে। তো নয় তোমায় খুব ভালো ড্রেস করে থাকতে হবে ঘরের মধ্যে, আর নয়তো লাইভ বিগ বস। তো এইগুলোকে পাসওয়ার্ডটা একটু স্ট্রং রাখতে হবে, অথবা মাঝে মাঝে একটু পাল্টাতে হবে। পাল্টানোটা ডিফিকাল্ট, একটু স্ট্রং পাসওয়ার্ড, 13 ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার, ক্যাপিটাল, স্মল, নাম্বার, এই যদি মিলিয়ে মিশিয়ে রাখো, তাহলে একটু হ্যাক করা ডিফিকাল্ট। কিন্তু না করলে কালকে যখন IoT চলে আসবে, যে আমার আজকে রেফ্রিজারেটর থেকে, টিভি থেকে সবই কানেক্টেড, তার মধ্যে সিরি, অ্যালেক্সা আবার উপরি পাও না, তো একটা ভয়ঙ্কর জায়গায় চলে যাবে। হ্যাঁ, মানুষ সেই আর আমাদের IoT পলিসি নেই বেসিক্যালি গভর্নমেন্টের কোনো। ও বাবা। তো স্ট্রং পাসওয়ার্ড নেই, এনক্রিপশন নেই, কিচ্ছু নেই। ওইগুলো আসবে, তারপর পলিসি তৈরি হবে, আগে আসবে, কয়েকটা ভিকটিম তৈরি হবে, তারপর এটা নিয়ে হইচই হবে, গভর্নমেন্ট আবার নড়ে চড়ে বসবে, তারপরে আসবে, তো তার মধ্যে 2-3টে উইকেট ডাউন হয়ে যাবে। তো এইসব চলবে। সন্দীপ দা, হোয়াট ইজ এথিক্যাল হ্যাকিং?
দেখো এথিক্যাল হ্যাকিং টার্মটা খুব ফ্ল্যাশি টার্ম অ্যাকচুয়ালি, হ্যাঁ, এটা হলো very flashy. সাইবার সিকিউরিটি বলে আমরা প্রফেশনাল ওয়ার্ল্ডে। ধরো আমাদের বন্ধন ব্যাংক, এবার বন্ধন ব্যাংকে কালকে যখন নতুন নেট ব্যাংকিং চালু হচ্ছে, কি করে বুঝবে যে ওটা হ্যাক করে কেউ হ্যাকার ঢুকে টাকা পয়সা চুরি করবে না? তো গভর্নমেন্ট কি করেছে, 175টা কোম্পানিকে লাইসেন্স দিয়েছে যে তোমরা যে কোনো সিস্টেম যদি হ্যাক করে ঢুকতে পারো হ্যাঁ, তাহলে সেই সিস্টেমটা লাইভ করা যাবে না। তো কোম্পানিগুলো কি করে, তারা যখনই কোনো সিস্টেমকে নতুন মানে মার্কেটে নিয়ে আসতে চায়, তারা এই 175টা কোম্পানি যে কোনো একটা কোম্পানির কাছে এসে বলে যে তোমরা আমার সিস্টেমটা হ্যাক করে দেখাও, টাকা দেয় তার জন্য। তো আমরা হ্যাকও করি, টাকাও পাই। করার পর যদি আমরা হ্যাক করে দেখাতে পারি তাহলে তারা সেটাকে ঠিকঠাক করে আমাদের রেকমেন্ডেশন অনুযায়ী। আচ্ছা, যতক্ষণ না আমরা ওটাকে বলি যে একদম ঠিকঠাক আছে আর হ্যাক করা যাবে না, ততক্ষণ কিন্তু তারা এইটাকে লাইভ করে না। আমরা যখন ক্লিয়ার সার্টিফিকেট দিই তারা সেটাকে লাইভ করতে পারে। এই যে প্রসেসটা, এইটাকে সাইবার সিকিউরিটি অডিট বা পেনিট্রেশন টেস্টিং বলে কর্পোরেট ওয়ার্ল্ডে, আর নর্মাল বাচ্চাদের যখন ভাষায় এটাকে বলে এথিক্যাল হ্যাক। বিশেষত এই টার্মটা লোকজন একটা শো অফের জন্য ব্যবহার করে, মানে এথিক্যাল হ্যাকার মানে আরে বাবা এথিক্যাল হ্যাকার। এমনিতেই হ্যাকার বিষয়টার সঙ্গেই কোথাও একটা না একটা কি বলবো একটা রোম্যান্টিসিজমও বোধহয় জড়িয়ে আছে। আমাদের হ্যাকিং বলতে আমরা সিনেমাতে দেখেছি, ওয়েব সিরিজে দেখেছি। তুমি আমাকে বলো আমরা যেভাবে হ্যাকিং বিষয়টাকে পোর্ট্রেড হতে দেখেছি, মানে একটা লোক বসে প্রচুর কোডস পাঞ্চ করছে এবং টাক ঢুকে গেল। ইজ ইট দ্যাট ইজি? না, এরম ব্যাপারটা একদমই নয়। হ্যাকার অ্যাকচুয়ালি 5 রকমের আছে। আচ্ছা, তো একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, মানে যারা ভালো হ্যাকার, এথিক্যাল হ্যাকার। যারা চুরি করে তাদেরকে বলে হয় ব্ল্যাক হ্যাট হ্যাকার। আচ্ছা, যারা বাচ্চারা, যারা হ্যাকিং কিছু বোঝে না কিন্তু টুল চালিয়ে দুমদাম কিছু একটা করে ফেলে, তাদেরকে বলা হয় স্ক্রিপ্ট কিডিস। তারা স্ক্রিপ্ট লিখে বা কিছু একটা করে এই কাণ্ডগুলো করে এবং তারা ধরাও পড়ে জেলেও যায়। আচ্ছা, 5 নম্বর যারা হচ্ছে তারা হলো গ্রে হ্যাট হ্যাকার্স, মানে তারা কোনো সময় এক সময় খারাপ কাজ করেছিল, তারপরে আস্তে আস্তে পরিবর্তন হয়ে তারা ভালো কাজও করে, কখনো আবার উল্টো খারাপ কাজও করে। লাস্টে যেটা এই রোম্যান্টিসিজমটা বললে, ওটা হলো হ্যাকটিভিস্ট। হ্যাকটিভিস্ট মানে হচ্ছে যারা হ্যাক ফর আ কজ। খুব পপুলার নাম হচ্ছে অ্যানোনিমাস। অ্যানোনিমাস একটা কাণ্ড করেছিল, যত চাইল্ড পর্ন সাইট যেগুলোকে গভর্নমেন্ট পুলিশ কোনোভাবেই কন্ট্রোলে আনতে পারছিল না, তারা ওয়ার্ল্ডের 1000-এর উপর চাইল্ড পর্ন সাইট অ্যাটাক করে বসিয়ে দিয়েছিল। আচ্ছা, আবার উল্টো দিকে এরাই আবার কিন্তু মিলিটারি সাইটে হ্যাক করে ঢুকে ওখানকার ডেটা বার করে দেয়। আবার এরাই আবার গভর্নমেন্টের খুব কনফিডেন্সিয়াল ইনফরমেশন বাইরে বার করে দেয় দেখানোর জন্যে যে গভর্নমেন্ট কি কাজ সিটিজেনদের এগেনস্টে করছে। তো কখনো ভালো কখনো খারাপ, কারুর ডেফিনেশনে ভালো কারুর ডেফিনেশনে খারাপ, এদেরকে বলা হয় হ্যাকটিভিস্টস। এবার তুমি আমাকে বলো, এটাও আমরা সিনেমাতেই মূলত শুনেছি, ডার্ক ওয়েব, এটা কি এক্সিস্ট করে? তুমি এখন অবধি ইন্টারনেটের কত % দেখেছো? একটা গেস করো। 70, 80, 90, 100? 10%ও সম্ভব না। সো 4%। 4%? হ্যাঁ, তুমি এখন অবধি যা ইন্টারনেট দেখেছো নর্মাল একটা ব্রাউজার ব্যবহার করে, সেটা হচ্ছে অনলি 4% অফ দ্য ইন্টারনেট। 96% অফ দ্য ইন্টারনেট তুমি এখন অবধি কখনো দেখোনি। কেন? আমরা যে সমস্ত ব্রাউজার ব্যবহার করি, সে সাফারি হোক, ফায়ারফক্স হোক বা ইন্টারনেট এক্সপ্লোরার, এজ বা যাই হোক না কেন, ক্রোম, এরা কিন্তু শুধু সারফেস ওয়েব দেখতে পারে। সারফেস ওয়েবের নিচে যে ওয়েবটা আছে এটাকে বলা হচ্ছে ডিপ ওয়েব। এই ডিপ ওয়েব খোলার জন্য একটা স্পেশাল ব্রাউজার লাগে, তার একটা ব্রাউজার হচ্ছে টর ব্রাউজার, TOR। টর ব্রাউজার যদি আমি ডাউনলোড করি তাহলে কিন্তু আমি আমার ডিপ ওয়েবটা দেখতে পাবো। একটা ডিপ ওয়েব সাইট আমি নাম বলছি, যদিও এটা সারফেস ওয়েব, কিন্তু এখানে ডিপ ওয়েবের লিঙ্ক আছে, thehiddenwiki.org। thehiddenwiki.org এই সাইটটায় যদি আমি ঢুকি, আমি দেখবো ওখানে পুরো ডিপ ওয়েবের বিভিন্ন আমার সাইটের লিঙ্ক আছে, যেটা ক্রোম থেকে খুলবে না, টর দিয়ে খুলে যাবে। এবার ওখানে কি হচ্ছে, ওখানে ড্রাগ সেলিং হচ্ছে, ওখানে আর্ম সেলিং হচ্ছে, ওইখানটায় রেন্টা হ্যাকার আছে, মানে হ্যাকারকে ভাড়া পাওয়া যায়, ওইখানটায় অনলাইন চোর বাজার আছে, মানে চুরি করা ক্রেডিট কার্ড বিক্রি হচ্ছে। আমি এগুলো লাইভ অনেক সময় ওয়ার্কশপে দেখাই, যে সাইটগুলো খুলে খুলে।
তো এই যে যেখানে ডিপ ওয়েব, এই ডিপ ওয়েবটার কিন্তু অ্যাকচুয়াল কারণটা ভালো ছিল। কীরকম? ডিপ ওয়েব আর সারফেস ওয়েবের পার্থক্যটা কি? সারফেস ওয়েবে একদম তুমি আমি যখন কথা বলছি, আমাদের একটা আইপি টু আইপি কথা হয়, প্রত্যেকটা আইপি অ্যাড্রেস আছে। ডিপ ওয়েবে যখন আমি কথা বলছি তখন আমার এই আইপি টু আইপি কথা হয় না। কি হয়? আমি এখান থেকে একটা কোনো দিলাম google.com, আমার রিকোয়েস্টটা গেল অন্যদিকে, সেখান থেকে আরেকদিকে বাউন্স করতে 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 লাস্টে গিয়ে তোমার কাছে পৌঁছাবো তুমি গুগল কি দেখলো? লাস্ট যেখানে বাউন্স হয়েছে সেই আইপিটাও দেখতে পারলো। এবার লাস্ট যে আইপিটা আছে সেটা তো যে কোনো কারোর হতে পারে। এই জন্যে কি হচ্ছে, আইপিটাকে মাস্কিং করে দেয়, মানে হাইড করে দেয়। যে সমস্ত দেশে ফ্রি স্পিচ নেই সেই দেশগুলোতে এই ডিপ ওয়েবটাকে ব্যবহার করা হতো, যাতে আমার যদি ফ্রি স্পিচটাকে সাপ্রেস করে দেয় তাহলে ওইখানে এই কাণ্ড যে কোনো লোক যা খুশি বলতে পারতো, গভর্নমেন্টের কোনো ভয় বা মিলিটারি ভয়টা না পেয়ে। যেহেতু আইডেন্টিটিকে মাস্কিং করে দিচ্ছে, ক্রিমিনালরা ভাবলে তো ভালো জায়গা, সুন্দর জায়গা, আমাকে ধরতে পারবে না। তো ওই ডিপ ওয়েবের মধ্যে যেখানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি চালু হয়ে গেল, দ্যাট পার্ট ইজ কল্ড ডার্ক ওয়েব। তার মানে পুরো ডিপ ওয়েবটা ডার্ক ওয়েব না, ডিপ ওয়েবে যেখানে ক্রাইম হচ্ছে সেইটা হচ্ছে ডার্ক ওয়েব। এবার ডার্ক ওয়েবের এই ক্রিমিনালরা কী করছে, যেমন আমি একটা কোনো কোম্পানিকে হ্যাক করতে যাব, ধরা পড়ে যাব, আইপি অ্যাড্রেস পেয়ে যাবে, ওই বাউন্স করতে করতে লাস্ট যে সার্ভারটা আছে সেই সার্ভারটা ও ধরে নেয় পাকিস্তানের। করা যায় এরকম, ব্রাউজারের মধ্যে কনফিগার করা যায়। যে মুহূর্তে একটা কোনো ব্যাংক বা কিছু একটা কোনো গভর্নমেন্ট সাইট হ্যাক হলো, দেখা গেল যে লাস্ট যে আইপিটা ও পেয়েছে ওটা পাকিস্তানের আইপি। ও যে মুহূর্তে পুলিশের কাছে গিয়ে বললো এই সাইট থেকে আমার হ্যাক হয়েছে, পুলিশ বললে তো পাকিস্তান থেকে হ্যাক হয়েছে। তার মানে পরের দিন নিউজ পেপারে হেডলাইন হবে, পাকিস্তানি হ্যাকারস হ্যাভ হ্যাকড ইনটু ইন্ডিয়ান ওয়েবসাইট। কিন্তু যে হ্যাক করেছে সে পাশেই বসে আছে বা সে কোম্পানির মধ্যেই বসে আছে। আরে বাবা! সো এই কাণ্ডটা করে এখন ডার্ক ওয়েব ব্যবহার করে ভয়ঙ্কর উল্টোপাল্টা কাজ হচ্ছে এবং সেই ইনভেস্টিগেশনগুলো করা খুব ডিফিকাল্ট হচ্ছে। রিসেন্টলিও একটি কাণ্ড যেটা নিয়ে সারা এখন স্টেটে তোলপাড় চলছে, যেটার জন্য অনেকবার আমি টেলিভিশনে হয়তো ইন্টারভিউ দিয়েছি, সেখানেও কিন্তু বিদেশি আইপি পাওয়া গেছে। এবার কাণ্ডটা বিদেশ থেকে হয়নি, কাণ্ডটা এখান থেকেই হয়েছে, কিন্তু এই ঘুরিয়ে বাউন্স করিয়ে এমনভাবে করেছে যে যা সমস্ত পাওয়া যাচ্ছে সব পাকিস্তান বা চায়না, এবার এই জায়গা থেকে তো আর ইনভেস্টিগেশন করা যাবে না। না, এই কাণ্ডটা আগে তুমি একটু, সবাই যেহেতু জানে না, একটু কাণ্ডটা ধরে বলে দাও। তো কাণ্ডটা তুমি একটু বলো, তারপরে আমি আমার টেকনিক্যাল পার্টটা। হ্যাঁ, তো এখন যে ট্যাবের টাকা চুরি গেছে, হ্যাঁ, তো ট্যাবের টাকা চুরি যাওয়াতে কে চুরি করে সেটা নিয়ে হইচই পড়ছে। তো সেইখানটায় দাঁড়িয়ে আমরা টেকনিক্যাল যারা মানুষ আছি, সেখানে আমাদের যে ফরেন্সিকের যে তথ্য সেটা বলছে এটা ডেটা এন্ট্রির সময় কারচুপি হতে পারে, যারা করেছে ডেটা এন্ট্রি। খুব সহজ, আমার একটা ডেটা এন্ট্রি হলে একটা ডেটাবেসের মধ্যে ডেট অ্যান্ড টাইম স্ট্যাম্প আছে, তো আমার যে তথ্য ঠিক আর যে তথ্য ভুল দুটোরই যদি ডেট অ্যান্ড টাইম স্ট্যাম্প একই হয়, তাহলে এই সবকটা জিনিস ডেটা এন্ট্রির সময় এন্ট্রি করা হয়েছে, তাহলে ওইখানে ডেটা এন্ট্রিতেই গন্ডগোল। যদি দেখা যায় যে যেটা ঠিক তথ্য সেইটার যে ডেট অ্যান্ড টাইম আর যেটা ভুল তথ্য সেটা অনেক পরে ডেট অ্যান্ড টাইম পাচ্ছে, তাহলে অরিজিনালি ঠিক এন্ট্রি করেছিল, পরে কোনোভাবে চেঞ্জ হয়েছে। এবার চেঞ্জ কী করে হতে পারে? দুইভাবে হতে পারে। ওই পাসওয়ার্ডটা কাউকে দিয়ে দিয়েছে, হ্যাঁ, আমি কারো বন্ধুকে দিয়ে দিলাম বা কাউকে পয়সা দিলাম, সে পাসওয়ার্ডটা শেয়ার করে দিল, হ্যাঁ, তো বুঝতেও পারিনি শেয়ার করলে কী কাণ্ড হবে। বা সে আবার কাউকে একটা আউটসোর্স করে হয়তো বলি যা তুই কাজটা করে দেয় আমার জন্যে, দুটো পয়সা দিয়ে দিলাম, করতে গিয়ে কেলেঙ্কারিটা হয়েছে। আরেকটা হতে পারে যে ওয়েবসাইটটা কমপ্লিটলি পুরোপুরি হ্যাক হয়ে গেছে। হ্যাঁ, এবার ওয়েবসাইটটা যদি হ্যাক হয়ে যায় বা যারা এই কাণ্ডটা করেছে তারা যদি একটু অর্গানাইজড ক্রিমিনালস হয়, তাহলে অবশ্যই তারা বাড়িতে বসে বসে এই কাণ্ডটা করেনি, বা করলেও তারা এমন একটা ভাবে এই ভিপিএন ইউজ করেছে বা এই ধরনের টর ইউজ করেছে যেখানে সব আইপিগুলো সব বিদেশে দেখাচ্ছে, যার জন্য পরবর্তীকালে ইনভেস্টিগেশন করতে গিয়ে খুব সমস্যায় পড়বে ল এনফোর্সমেন্ট। তো এই কাণ্ডটাই হয় ম্যাক্সিমাম ডার্ক ওয়েব ডিপ ওয়েব ইউজ করে, যে যখনই কোনো ক্রাইম হয়, আগেকার দিনের যেরকম আইপি টু আইপি ধরা পড়ে যেত, এখন এইভাবে মাস্কিং করে ক্রাইমটা করার জন্যে যে কোনো ইনভেস্টিগেশন ল এনফোর্সমেন্টের জন্য খুবই সমস্যা হয়ে গেছে। এক্স্যাক্টলি, কোনো পেপার ট্রেল নেই, কিছু নেই, এবং এখন তো আরও সুবিধা হয়ে গেছে, আমি ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট করব।
এখন ম্যাক্সিমাম কারেন্ট পেমেন্টই ক্রিপ্টোকারেন্সিতে হয়, কারণ ওরাও এই সেম প্রিন্সিপালটা ফলো করে। আইডেন্টিটিকে চেক করা খুব ডিফিকাল্ট হয়ে যায়, হ্যাঁ, কারণ ক্রিপ্টোকারেন্সি একটা গ্লোবাল কারেন্সি, তো সেখানে টাকা বা পেপ্যাল এগুলোতে করলে কি হয়, তখন একটা ট্রেল থেকে যায়, রাইট। কিন্তু ক্রিপ্টোকারেন্সি তো ওই ট্রেলটা খুব ডিফিকাল্ট, তার জন্য এবং আমি এটাও শুনেছি যে এমনও হয়েছে হয়তো কোনো বড় বড় কাণ্ড ঘটানোর জন্য, ধরো কাউকে অ্যাসাসিনেট করার হবে, সেখানেও সেটা ডার্ক ওয়েব থেকে তাকে হায়ার করা হচ্ছে এবং সেখানে তাকে বিটকয়েনে পেমেন্ট করা হচ্ছে, তারপর সেই অপারেশনটা হচ্ছে, কিন্তু ইম্পসিবল, ট্র্যাকই করতে পারবে না। আমরা এরকম তো একটা সাইট দেখেছিলাম, হিটম্যান সাইট, চেষ্টা করিনি কোনোদিন ওখানটায় কোনো কাউকে ব্যবহার করা। হিটম্যান সাইট কি সত্যি এক্সিস্ট করে? লাস্ট 2017-18 অবধি 2-3টে সাইট আমি দেখেছিলাম হিটম্যান সাইট। সত্যি আছে? হ্যাঁ, লাইভ ছিল, কিন্তু আমার দরকার পড়েনি এবং আমি ওই বিটকয়েন দিয়ে কোনোদিন চেষ্টাও করিনি ওখানটায় পেমেন্ট করে কিছু করার। আসলে যারা এইসব কাণ্ড করছে তারা তো এথিক্যাল খুব একটা নয়, না একদমই। সুতরাং তাদের সঙ্গে ডিল করতে গেলে হিতে বিপরীত হতে পারে, সুতরাং যেটুকু নিজেরা পারি সেটুকুই করি। আর সেখানটায় এবং মানে কোথাও মনে হয় যে এইটা না সম্পূর্ণ একটা, তাহলে এই যে অনেকগুলো থিওরি আমরা শুনতে পাই যে আসলে আমরা পৃথিবীকে সারফেসে যা দেখছি তার বাইরেও একটা বিরাট জগৎ আছে, যে নেটওয়ার্কটা হয়তো পৃথিবীর অনেক কিছুকে কন্ট্রোল করে, সে তো বিশ্বাস করতে ইচ্ছে করছে সেটা সত্যি। হ্যাঁ, একটা থিওরি আছে। এবার আমরা যারা টেকনিক্যাল সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করি, খানিকটা যেটা তুমি বললে সেটা অনেকটা সেই ফাইন্যান্সিয়াল কন্ট্রোল বা ইকোনমিক, ওটা আমি আর ঢুকছি না ওর মধ্যে, হ্যাঁ, বাট টেকনিক্যাল ইয়েস, একটা বিরাট জগৎ আছে যে জগৎটা সম্বন্ধে মানুষ আদৌ কিছু জানে না, জানার দরকারও নেই, রাতের ঘুম চলে যাবে, তো লাভ খুব একটা নেই, একটা জগৎ আছে কিন্তু অবশ্যই। মানে ডার্ক ওয়েব কি একজন কমন ম্যানের পক্ষে অ্যাক্সেস করা সম্ভব? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সম্ভব। সেটাকে জানতে হবে, মানে টর ব্রাউজার ডাউনলোড করবে, একটা সাইট খুলবে, আমি তো সাইটটা বলেই দিলাম, দ্য hiddenwiki.org, অ্যাটলিস্ট সেখান থেকে কিছু লিঙ্ক তো সে পাবে। এবার যত সে রিসার্চ করবে ঢুকে যাবে। ডার্ক ওয়েবে সার্ফিং করলেই যে তার ক্ষতি হবে এরকম কিছু নয়, বাট হ্যাঁ, কিছু সাইটে গেলে হয়তো ভাইরাস চলে আসতে পারে। হ্যাঁ, এবার যে জানে না কি করে নিজেকে সুরক্ষিত রাখতে হয়, সে যদি রাস্তায় এমন হঠাৎ করে গাড়ি নিয়ে নেমে পড়ে, তাহলে তো মুশকিল আছে। আগুন নিয়ে খেলার মতো, আগুন নিয়ে খেলার মতো। তাই আমরা এটা নিয়ে আলোচনা করলেও চট করে যেন কেউ এক্ষুনি এটা ডাউনলোড করে কায়দাবাজি করে অ্যাক্সেস করার চেষ্টা করবেন না, হিতে বিপরীত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। আজকের এপিসোডে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটা হচ্ছে অনেকদিন পর মনে হলো, আমি তো ছোটবেলা থেকে অভিনেতা হতে চেয়েছি এবং আমার খুব ইচ্ছে ছিল তোপসের চরিত্রটা করি। আজকে আমার এই এপিসোডটা করতে করতে নিজেকে তোপসে মনে হচ্ছিল যেন আমি ফেলুদার সঙ্গে আড্ডা মারছি। সত্যি সত্যি সন্দীপদা সেই ধরনের একটা ভাইব আমাদের দিতে পেরেছে এবং ভীষণ সমৃদ্ধ হয়েছি। এত গুণী একজন মানুষ এতটা সময় আমাদের দিয়েছেন। তবে কি, আমাদের এখনো অনেক প্রশ্ন বাকি রয়ে গেল, যে প্রশ্নগুলোর জন্য আমরা ভবিষ্যতে আবার সন্দীপদা, আমার মনে হয় যেটা খুব ভালো প্রশ্ন করলো, মগজাস্ত্র। হ্যাঁ, এই ফ্রড থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মগজাস্ত্র, সেটাকে ব্যবহার করুন এবং তাহলেই সাবধান থাকতে পারবেন। আচ্ছা, আমাদের চ্যানেলের নাম টাইম অ্যান্ড টাইড পডকাস্ট, সবাইকে একটু বলে দাও যেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে। সো টাইম অ্যান্ড টাইড পডকাস্ট, সবাই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন। আর আগামী দিনে আমাদের ফেলুদা ওরফে সন্দীপদার সঙ্গে আরও এপিসোড দেখতে হলে অবশ্যই কমেন্ট করে জানান আপনারা আর কি কি জানতে চাইছেন, সেই প্রশ্নগুলো নিয়ে আসবো, নিশ্চিন্ত থাকুন। সবাই খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের পর্বে। থ্যাংক ইউ।